26 কাম ব্যাকে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে আমাদের আজকের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের দ্বিতীয় লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের গতকালকে থেকে নতুন একটা প্রোগ্রাম আমরা শুরু করছি, যার নাম হচ্ছে T20, অর্থাৎ টপ 20 কোয়েশ্চেন। আজকে হচ্ছে এটার অ্যাকাউন্টিংয়ের দ্বিতীয় পত্রের দ্বিতীয় ক্লাস। আমরা হচ্ছে গত দিনের যে ক্লাসটা ছিল, গত দিনের ক্লাসে আমরা হচ্ছে আমাদের অনুপাত বিশ্লেষণ টপিকটা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সৃজনশীল অংশের সাজেশন আপনাদেরকে দিয়েছিলাম। আর আজকে আমরা যে টপিকটা শুরু করতে যাচ্ছি সেই টপিকটার নাম হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব। উৎপাদন ব্যয় হিসাব এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের 7 নাম্বার অধ্যায়। 7 নাম্বার অধ্যায়ের দুইটা অংশ, একটা হচ্ছে বেতন ও মজুরি, আর একটা হচ্ছে উৎপাদন ব্যয়। বেতন মজুরি থেকে সবগুলো বোর্ডে প্রত্যেক বছর প্রশ্ন না আসলেও উৎপাদন ব্যয় হিসাব এখান থেকে 4 প্রশ্ন আসবেই, এবং উৎপাদন ব্যয় হিসাবটা অন্যান্য টপিকের চাইতে অপেক্ষাকৃত সহজ, এবং এখানে কিছু নিয়মকানুন মনে রাখলে, অর্থাৎ উৎপাদন ব্যয় হিসাবের যে ছক, সেই ছকটা যদি আমরা একটু মনে রাখতে পারি, তাহলে এখান থেকে সৃজনশীল প্রশ্নে আমরা 10-এ 10 অবশ্যই আমরা সবাই পেতে পারবো। তো যারা যারা আমাদের এই আজকের লাইভ ক্লাসে জয়েন করেছেন, তারা সবাই একটু কষ্ট করে আমাকে জানাবেন সব কিছু ঠিকঠাক শুনতে এবং দেখতে পাচ্ছি কি না। পাশাপাশি আপনাদের যার যার নিজের টাইম লাইনে অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে রাখবেন। যারা যারা ক্লাসে জয়েন হয়েছেন সবাই একটু কষ্ট করে ক্লাসটা যার যার প্রোফাইলে শেয়ার করে রাখেন। শেয়ার করা হলে একটু শেয়ার ডান লিখে রাখবেন। একটু সময় নিব, সর্বোচ্চ 30 সেকেন্ড। এর মধ্যে সবাই আশা করি দ্রুত একটু ক্লাসে জয়েন হয়ে যাবেন। বিশেষ করে এইচএসসি 26 ব্যাচ যারা এবং এইচএসসি 27-এর যারা, তারাও এই ক্লাসটা অবশ্যই করে রাখতে পারেন। এইচএসসি 26-এর জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ এইচএসসি 26-এর অনেকগুলো কলেজে হচ্ছে টেস্ট পরীক্ষা শুরু হয়েছে, হয়তোবা বাংলা পরীক্ষা অনেকের হচ্ছে, ইংরেজি পরীক্ষা, তারপরেই আইসিটির পরেই কিন্তু আপনাদের কমার্সের গ্রুপ সাবজেক্টগুলো চলে আসবে। সো এই মুহূর্তে এক একটা অধ্যায় ভিত্তিক আমাদের যে আয়োজন টপ 20 ক্লাস, এগুলো আশা করি আপনাদের টেস্ট পরীক্ষাতে অবশ্যই আপনাকে একটা ভালো ফলাফল এনে দিতে আপনাকে সক্ষম করবে। পাশাপাশি বোর্ড ফাইনালের জন্য আপনারা যে প্রিপারেশন নেবেন সেটাও আশা করি দুর্দান্ত ইনশাল্লাহ হবে। ওকে, সবাই জানান যে সব কিছু ঠিকঠাক মতো শুনতে এবং দেখতে পাচ্ছি কি না। ওকে, আসেন আমরা আমাদের ক্লাসের আলোচনা শুরু করে দিতে চাই। আমরা আজকের ক্লাসে আমাদের উৎপাদন ব্যয় হিসাব থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ যেমন আলোচনা করব, তার পাশাপাশি আজকে ক্লাসের শুরুতেই আমি দেখিয়ে দিতে চাই উৎপাদন ব্যয় হিসাব থেকে আমরা কোন কোন সৃজনশীল প্রশ্নগুলো করব। উৎপাদন ব্যয় হিসাব থেকে আমরা যেই সৃজনশীল প্রশ্নগুলো করব সেগুলার একটা সুন্দর নমুনা চার্ট একদম প্রশ্নের নাম সহকারে এখানে লিখে দেওয়া আছে। এইটা আশা করি এখানে যে কয়টা সৃজনশীল প্রশ্ন আমরা রাখছি আপনাদের জন্য, এই কয়টা বোর্ডের কোয়েশ্চেন যদি আপনি সমাধান করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার টেস্ট পরীক্ষা হোক, বোর্ড ফাইনাল হোক, বা যে কোনো জায়গাতে মডেল টেস্ট দিতে যান, আশা করি এর মধ্য থেকে ইনশাল্লাহ আপনার প্রশ্ন কমন পড়বে। এর বাইরে যাওয়ার সুযোগ খুব একটা নাই বললেই চলে। ওকে, তরিকুল ইসলাম, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্লাসটা শেয়ার করেন নিজের প্রোফাইলে, একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করেন। সব কিছু ঠিকঠাক শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা একটু জানান কষ্ট করে। এবং বোর্ডে যেই ছকটা দেওয়া আছে কিছু প্রশ্নের নামধাম, সেইটা একটু দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, অথবা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা তো পিডিএফ পেয়েই যাবেন। পাশাপাশি আমাদের পেইড ব্যাচের বাইরের যদি কেউ এই পিডিএফগুলো নিতে চান, সেক্ষেত্রে আমাদের এডুকেশনের পেজে মেসেজ দিয়ে যোগাযোগ করলে আপনারা হয়তো বা এই পিডিএফগুলো যদি আপনি প্রয়োজন মনে করেন চাইলে সংগ্রহ করে নিতে পারেন। ওকে, শুরুতেই খেয়াল করে দেখেন এখানে ক নাম্বার প্রশ্নের জন্য আপনি যেই যেই প্রশ্নগুলো সমাধান করতে পারেন,
ক নাম্বার অংশের জন্য সাধারণত যেই জায়গাগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে খেয়াল করে দেখেন, ক নাম্বার প্রশ্নে ম্যাক্সিমাম মুখ্য ব্যয় এইটা নির্ণয় করতে বলা হয়। আমরা জানি যে প্রত্যক্ষ কাঁচামাল, তারপরে হচ্ছে প্রত্যক্ষ মজুরি, আর হচ্ছে অন্যান্য প্রত্যক্ষ ব্যয়, প্রত্যক্ষ সবগুলো ব্যয়কে যোগ করলে আসে হচ্ছে মুখ্য ব্যয়। সো এই মুখ্য ব্যয় নির্ণয় এইটা আসার সম্ভাবনা খুব বেশি, অথবা প্রশ্নের মধ্যে আপনার ব্যবহৃত বা প্রত্যক্ষ কাঁচামালের পরিমাণ এইটা নির্ণয় করতে বলা হতে পারে। আর মুখ্য ব্যয় এবং প্রত্যক্ষ কাঁচামাল এই দুইটার পাশাপাশি আপনারা চাইলে এই উৎপাদিত পণ্যের এককের পরিমাণ এইটা নির্ণয় আসতে পারে চাইলে, হয়তোবা যদি প্রশ্ন সহজ হয় তাইলে হয়তোবা এইটা আসবে, বাট স্ট্যান্ডার্ড প্রশ্নের ক্ষেত্রে মুখ্য ব্যয় এবং ব্যবহৃত কাঁচামাল এই দুইটা প্রশ্ন বেশি এসে থাকে। সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, চট্টগ্রাম বোর্ড 2024, যশোর বোর্ড 2024 এবং হচ্ছে ঢাকা বোর্ড 2024 এবং ময়মনসিংহ বোর্ড 2024, এই চারটা বোর্ডের জাস্ট ক নাম্বার অংশটা, এখানে হচ্ছে প্রশ্নের নাম্বার দেওয়া আছে 9 নাম্বার প্রশ্নের ক, এখানে হচ্ছে 8 নাম্বার প্রশ্নের হচ্ছে ক, 7-এর ক, এখানে হচ্ছে 8-এর খ। সো এইখানে যে প্রশ্নগুলোর নাম আমি উল্লেখ করে দিছি বোর্ডের নাম, জাস্ট এই প্রশ্নগুলো যদি আপনি একটু সমাধান করেন, এখানে দেখবেন যে মুখ্য ব্যয়, তারপর হচ্ছে ব্যবহৃত কাঁচামাল এই সংক্রান্ত প্রশ্নগুলো দেওয়া আছে। সো এই বোর্ড প্রশ্নগুলো একটু সমাধান করতে পারলে তাহলে ইনশাল্লাহ ক নাম্বার আশা করি আপনার ইনশাল্লাহ কমন পড়বে। তারপর ক্ষয়ের জন্য আপনি যেই প্রশ্নগুলো সমাধান করতে পারেন সেগুলো দেখেন লিখে দেওয়া আছে খ নাম্বারের জন্য। খ নাম্বারে ম্যাক্সিমাম যেটা পরীক্ষাতে আসে সেটা হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করা। উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত, সেখানে হচ্ছে আপনার উৎপাদন ব্যয়ের পরিমাণ পর্যন্ত নির্ণয় করা আসতে পারে, অথবা আপনার মোট ব্যয় পর্যন্ত হয়তোবা নির্ধারণ করা লাগলেও লাগতে পারে। বাট ম্যাক্সিমাম প্রশ্নগুলোতে যদি জাস্ট আপনি উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয় পর্যন্ত নির্ধারণ করেন তাহলে মোটামুটি এনাফ। সো এই উৎপাদন ব্যয় বিবরণী এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এইটা আসার সম্ভাবনা খুবই 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 বেশি। এবং এই উৎপাদন ব্যয়ের জন্য আপনি রাজশাহী বোর্ড 2024 এবং কুমিল্লা বোর্ড 2024 এই দুইটা বোর্ড কোশ্চেন সমাধান করেন, আশা করা যায় এই দুইটা বোর্ড কোশ্চেনে যেই ধরনের তথ্যগুলো দেওয়া আছে এগুলোই ম্যাক্সিমাম পরীক্ষাতে এসে থাকে। ওকে, তাহলে জাস্ট আমরা উৎপাদন ব্যয় বিবরণীটা করব, পাশাপাশি আপনি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় এই ধরনের অঙ্ক চাইলে আপনি দেখে রাখতে পারেন। আর যদি টিচার একটু প্যাচ দিতে চায় প্রশ্নে, সহজ বাট একটু প্যাচ দিয়ে যদি প্রশ্ন করে সেক্ষেত্রে এইটা আসতে পারে হয়তোবা পরীক্ষায়, যে কারখানা ব্যয়ের উপর প্রশাসনিক ব্যয়ের শতকরা হার কত এটা নির্ণয় করতে বলা হইতে পারে, অথবা কারখানা ব্যয়ের উপর আপনার হচ্ছে বিক্রয় উপরিব্যয়ের শতকরা হার কত, বা মোট ব্যয়ের উপর হয়তোবা আপনার নির্ণয় করতে বলা হতে পারে যে মোট ব্যয়ের উপর মুখ্য ব্যয়ের শতাংশ কত, বা মোট ব্যয়ের কত পার্সেন্টেজ কারখানা ব্যয় হিসেবে গণ্য হচ্ছে, এই রকম প্রশ্ন চাইলে আসতে পারে। তাহলে যেটার উপর নির্ণয় করতে বলা হবে, যার উপর নির্ণয় করতে বলা হবে সেই মানটা, যেমন এখানে কারখানা ব্যয়ের উপর, তার মানে কারখানা ব্যয়ের পরিমাণটা বসবে হচ্ছে নিচে, আর কারখানা ব্যয়ের উপরে আসবে কোনটা, প্রশাসনিক ব্যয়। অর্থাৎ আপনি এখানে প্রশাসনিক ব্যয়ের পরিমাণকে, প্রশাসনিক ব্যয় যত টাকা আপনার হচ্ছে সেই ব্যয়টাকে আপনি ভাগ করবেন কি দ্বারা, এই কারখানা ব্যয়ের পরিমাণ দ্বারা আপনি হচ্ছে ভাগ করবেন। তাহলে যার উপর বলা হবে সেই মানটা নিচে, আর যেটা উপরে সেটা তো উপরে থাকবে, শতকরা হার মানে 100 দ্বারা গুণ করলেই শতাংশে নির্ধারণ হয়ে যাবে। এই রকমের প্রশ্ন আপনি পাবেন রাজশাহী বোর্ডের কোশ্চেনে, কুমিল্লা বোর্ডের কোশ্চেনে, 2024-এর বোর্ড প্রশ্নে। বাট এইটা আসার পসিবিলিটি কম, আমার কাছে মনে হয় খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট যদি আমি বলি সেটা হচ্ছে এই উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত, এইটা আসার সম্ভাবনাটাই খুব বেশি এবং এইটাই আসা উচিত বলে আমার কাছে মনে হয়। কারণ উৎপাদন ব্যয়ের অঙ্কের মধ্যে উৎপাদন ব্যয় পূর্ণাঙ্গ রূপে আপনার জানা আছে কিনা সেইটাই হচ্ছে টিচারদের জাজমেন্ট করার মূল উদ্দেশ্য। তো সেই ক্ষেত্রে উৎপাদন ব্যয় বিবরণীর অঙ্ক সমাধান করলে বেশি ভালো হবে আপনার জন্য। এটা হচ্ছে খ নাম্বার প্রশ্নের জন্য। তাহলে ক দেখলাম আর হচ্ছে খ দেখলাম, তারপরে এবার আসেন হচ্ছে গ এর জন্য আমরা যে প্রশ্নগুলো সমাধান করতে পারি। গ নাম্বার অংশের জন্য বেসিক্যালি খ এবং গ এই দুইটা ঘুরে ফিরে একই হয়, কোনো প্রশ্ন খয়েরটা গয়ে আসতে পারে, গয়েরটা
ক্ষয়ের মধ্যে যেতে পারে, কারণ ক্ষয়ের জন্য আপনার 4 নম্বর বরাদ্দ, গয়ের জন্য কিন্তু 4 নম্বর বরাদ্দ। সো এটা ইন্টারচেঞ্জ হতেই পারে। গয়ের জন্য আমরা যেগুলো করতে বলবো আপনাকে সেটা হচ্ছে বিক্রয় মূল্য নির্ণয়, এইটা। তার পাশাপাশি হচ্ছে আয় বিবরণী প্রস্তুত করা, অথবা প্রশ্নে নিট লাভ নির্ণয়, এইটা বের করতে বলা হতে পারে। নিট লাভ নির্ণয় করতে হলে আপনাকে তো আয় বিবরণী প্রস্তুত করাই লাগবে, না করার তো কোনো অপশন নাই। সো প্রশ্নের মধ্যে আয় বিবরণী নির্ণয় করা বা প্রস্তুত করা, এইটা আসার সম্ভাবনা খুবই বেশি। খুবই বেশি হচ্ছে কিসে আসার সম্ভাবনা? আয় বিবরণী প্রস্তুত করা, যেখান থেকে হচ্ছে নিট লাভের পরিমাণ নির্ণয় করতে বলা হতে পারে, অথবা মোট লাভের পরিমাণটাও নির্ণয় করতে বলা হতে পারে। আরেক ধরনের প্রশ্ন সেটা হচ্ছে এই দরপত্র বা টেন্ডার, এইটা আসার সম্ভাবনা কম। যদি প্রশ্ন কঠিন হয় সেই ক্ষেত্রে হয়তোবা এইটা আসতে পারে পরীক্ষায়, দরপত্র। কঠিন প্রশ্নের জন্য আপনি এই রাজশাহী বোর্ডের এই প্রশ্নটা, কুমিল্লা বোর্ডের এই প্রশ্নটা চাইলে সমাধান করে রাখতে পারেন, তবে কম ইম্পর্টেন্ট বলেই এর অবস্থান কিন্তু সবার লাস্টে, এবং এইটা অপেক্ষাকৃত একটু কঠিন ধরনের অঙ্ক হতে পারে অনেকের কাছে। অনেকে দরপত্র বা টেন্ডার অ্যাভয়েড করতে চাই। যদি চান আপনি দরপত্র বা টেন্ডারের অঙ্ক করবেন না, কোনো সমস্যা নাই, বাট অন্যান্য অঙ্কগুলো যেগুলো এখানে বোর্ডে লিখে দেওয়া আছে সেগুলো অবশ্যই আপনাকে সমাধান করতে হবে। তাহলে ক, খ এবং গ এর জন্য আমরা কোন প্রশ্নগুলো সমাধান করব আমাদের বোর্ডে লিখে দেওয়া আছে। সো বোর্ডে যে নামগুলো আপনার জন্য লিখে দেওয়া আছে সেই প্রশ্নগুলো, সেই নামগুলো অবশ্যই আপনারা ভালো মতো সমাধান করার চেষ্টা করবেন। জাস্ট গত বছরের টেস্ট পেপার খুললেই আপনি হয়তোবা পেয়ে যেতে পারেন। এইচএসসি 26 ব্যাচ যারা, তারা হয়তোবা টেস্ট পেপার সংগ্রহ, এখন তো নতুন টেস্ট পেপার বের হয় নাই, বাট নতুনটাতে যাওয়ার দরকার নাই। গত বছরের যারা পরীক্ষার্থী ছিলেন তাদের কাছ থেকে টেস্ট পেপার সংগ্রহ করেন, সেখানেই আপনি 2024-এর বা 23-এর বোর্ড কোশ্চেনগুলো সমাধান সহকারে পেয়ে যাবেন। অথবা আপনাদের ইন্টারমিডিয়েটের যে বই, সেই বইয়ের মধ্যেও এই ধরনের প্রশ্নগুলো শেষের দিকে, বোর্ড কোশ্চেন ম্যাক্সিমাম বইয়ের মধ্যেই থাকে, এবং এখানে আমি যে প্রশ্নগুলো দেওয়া আছে এখানে সবগুলাই জাস্ট হচ্ছে 2024-এর প্রশ্ন। সো 2024-এর যে বাংলাদেশের মোট 9টা বোর্ড, এই 9টা বোর্ডের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি এখানে উল্লেখ করছি। আশা করি এই প্রশ্নগুলো যদি আপনারা ভালো মতো বুঝে বুঝে সমাধান করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের উৎপাদন ব্যয় থেকে কোনো সমস্যা আশা করি আর থাকবে না। আর এই অঙ্কগুলো করতে গিয়ে যদি আপনারা কোথাও কোনো ঝামেলায় পড়েন, সেই ক্ষেত্রে এই জন্য তো পেইড ব্যাচে আসা লাগবে। এই অঙ্কগুলো আমাদের পেইড ব্যাচের কোর্সে ক্লাসে আমরা অলরেডি করায় ফেলছি, এখন রিভিশন প্রোগ্রাম চলতেছে। আর যারা আমাদের পেইড ব্যাচের বাইরে আছেন, সমস্যা নাই, আপনারা যে কোনো জায়গা থেকে বোর্ড কোশ্চেনগুলো সংগ্রহ করে এই প্রশ্নগুলো ইনশাল্লাহ একটু সমাধান করে রাখেন। পরীক্ষার পরে না হয় ধন্যবাদ জানাবেন যদি কমন পড়ে। আচ্ছা, তাহলে সৃজনশীল প্রশ্নের জন্য আমরা এই প্রশ্নগুলো সবাই বুঝে বুঝে আশা করি সমাধান করে নিব। এবার আসেন আমাদের সৃজনশীল প্রশ্নের পরে আমরা সরাসরি কিছু এমসিকিউর কোশ্চেনে চলে যেতে চাই। আর এমসিকিউর কোশ্চেন শুরু করার আগে আপনাদেরকে তথ্য জানাইতে চাই, সেটা হচ্ছে আমরা শুরুতে সৃজনশীল প্রশ্ন সাজেশন দিয়ে দিছি, এবং এমসিকিউগুলো সমাধান করার পর আমরা কয়েকটা সৃজনশীল প্রশ্ন আপনাদেরকে সমাধান করাবো। তো সেই পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকবেন বলে আমরা আশা রাখতে চাই। ওকে, আসেন শুরু করি আমরা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ কোশ্চেনের সমাধান। যারা যারা ক্লাস দেখছেন একটু আমাকে জানাবেন যে এই প্রশ্নগুলোর উত্তর কি হতে পারে। কমেন্টে টাইপ করে লিখে জানাবেন, কমেন্টে টাইপ করে লিখে অবশ্যই জানাবেন, কমেন্টে টাইপ করে লিখে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। এগুলো সবই উৎপাদন ব্যয় হিসাব টপিকের গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন, বাছাই করা প্রশ্ন যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি। এই অধ্যায় থেকে ডেফিনেটলি সিকিউ পরীক্ষাতে আসবেই আসবে। বেতন মজুরি থেকে নাও আসতে পারে, বা উৎপাদন ব্যয় থেকে অবশ্যই আসবে পরীক্ষায়। এবং আমি যেই কয়েকটা সাজেশন দিয়েছি সেই কয়টা ভালো মতো করলে ইনশাল্লাহ এনাফ, এর বাইরে আশা করি আর লাগবে না। ওকে, আসেন সৃজনশীল শুরু করতে চাই। আমাদের এমসিকিউ কোশ্চেন শুরু করি। আসেন এমসিকিউ কোশ্চেন শুরুতেই প্রশ্ন নাম্বার 1 নাম্বার প্রশ্ন, উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য জানতে চাইছে। উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য,
উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য, তিনটা অপশন দেওয়া আছে, ব্যয় নির্ণয় করা বা ব্যয় নির্ধারণ করা, যে কোনোটা প্রশ্নে দেওয়া থাকতে পারে, ব্যয় নির্ণয় বা ব্যয় নির্ধারণ, তারপরে হচ্ছে ব্যয়ের নিয়ন্ত্রণ, আর হচ্ছে ব্যয়কে হিসাবের বইতে বা হিসাবের খাতায় লিপিবদ্ধ করা। তো এই তিনটা জিনিসের মধ্যে ব্যয় নির্ণয়, ব্যয় নিয়ন্ত্রণ আর হচ্ছে ব্যয় লিপিবদ্ধ, এই তিনটা জিনিসের মধ্যে কোনটা উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য হিসেবে গণ্য হবে? দ্রুত একটু কমেন্টে উত্তরটা লিখবেন, কমেন্টে উত্তর লেখার চেষ্টা করবেন। শুরুতেই কোয়েশ্চেন নাম্বার 1, ব্যয় নির্ণয়, ব্যয় নিয়ন্ত্রণ আর হচ্ছে ব্যয়ের লিপিবদ্ধ, তিনটার মধ্যে উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য হবে কোনটা? উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য, উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য হবে হচ্ছে এখানের 1 নাম্বার যে অপশন ব্যয় নির্ণয়, এটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য, ব্যয় নির্ণয় করা, পাশাপাশি হচ্ছে ব্যয়টাকে হিসাবের বইতে বা হিসাবের খাতায় লিপিবদ্ধ করা, ব্যয়ের লিপিবদ্ধ করা, এইটা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যের মধ্যে আসবে। ব্যয় নিয়ন্ত্রণ, এটা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, ব্যয়ের লিপিবদ্ধকরণ, এটাও হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যের মধ্যে আসবে। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার ঘ নাম্বার অপশন। তারপরে দেখেন কোয়েশ্চেন নাম্বার 2 নাম্বার প্রশ্ন, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রথম এবং প্রধান উদ্দেশ্য। প্রথম এবং প্রধান উদ্দেশ্য বললে উত্তর করবেন হচ্ছে ব্যয় নির্ধারণ, ব্যয় নির্ধারণ বা ব্যয় নির্ণয়, ব্যয় নির্ধারণ করা বা ব্যয় নির্ণয় করা, এটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাবের প্রথম বা প্রধান উদ্দেশ্য, ব্যয় নির্ণয় করা বা ব্যয় নির্ধারণ করা। আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 3, মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত উপাদান কোনটা কোনটা জিজ্ঞাসা করা হয়েছে। মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত উপাদান, মুখ্য ব্যয় থেকে আসা প্রশ্ন। 3 নাম্বার, মুখ্য ব্যয় কি অন্তর্ভুক্ত হয়? 4 নাম্বারে মুখ্য ব্যয়ের উপাদান কোনটা? আর 5 নাম্বার প্রশ্নটা হচ্ছে পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ কাঁচামাল এইটা কোন ধরনের উপরিব্যয়ের মধ্যে আসবে? যে 3টা প্রশ্ন আপনার সামনে আছে, এই 3টা প্রশ্নই কিন্তু 2025-এর বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন। আসেন আমরা এই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করি, উত্তর দেওয়ার চেষ্টা করি সবাই। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3, মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত হয়, মুখ্য ব্যয় নির্ণয়ে যা অন্তর্ভুক্ত হবে, মুখ্য ব্যয়ের মধ্যে কি কি আসে? মুখ্য ব্যয়ের মধ্যে প্রত্যক্ষ কাঁচামাল এটা আসবে, তারপরে হচ্ছে আপনার প্রত্যক্ষ শ্রম বা প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ শ্রম বা প্রত্যক্ষ মজুরি এইটা হিসাবের মধ্যে আসবে। তার পাশাপাশি আসবে হচ্ছে অন্যান্য প্রত্যক্ষ খরচ, অন্যান্য প্রত্যক্ষ খরচ, যত রকমের প্রত্যক্ষ খরচ আছে সবগুলো প্রত্যক্ষ খরচকে যোগ করলে প্রত্যক্ষ কাঁচামাল, তার সাথে হচ্ছে প্রত্যক্ষ শ্রম বা প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ বা প্রত্যক্ষ ব্যয়, সকল প্রত্যক্ষ খরচের সমষ্টিকে বলা হয় হচ্ছে মুখ্য ব্যয়। তাহলে মুখ্য ব্যয়ের মধ্যে কি কি অন্তর্ভুক্ত হবে? কাঁচামাল আসবে আর শ্রম বা মজুরি আসবে, পরোক্ষ শ্রম এইটা আসবে না। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে খ নাম্বার অপশন, 1 এবং 3 এই দুইটা হচ্ছে সঠিক, 1 এবং 3 এইটা হচ্ছে সঠিক। আসেন পরবর্তী প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 4, কোনটি মুখ্য ব্যয়ের উপাদান? মুখ্য ব্যয়ের উপাদানের মধ্যে কি আসবে? কাঁচামাল আসবে, শ্রম বা মজুরি আসবে আর অন্যান্য প্রত্যক্ষ খরচ আসবে। আসেন অপশনগুলো দেখি আমরা। অপশনে ভাড়া প্রদান বলা আছে, ভাড়া প্রদান এইটা আমাদের মুখ্য ব্যয়ের মধ্যে আসবে না, পরোক্ষ কাঁচামাল আসবে না, কারখানার বীমা আসবে না, আসবে কোনটা? যেটা প্রত্যক্ষ। তাহলে একটাই দেওয়া আছে প্রত্যক্ষ, সেটা কি? প্রত্যক্ষ শ্রম বা প্রত্যক্ষ মজুরি। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে গ নাম্বার অপশন। তাহলে 4 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার গ। পারছি সবাই? আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 5, যে পরোক্ষ কাঁচামাল এইটা কি ধরনের উপরিব্যয়? আমরা একটু আগেই দেখে আসলাম যে প্রত্যক্ষ কাঁচামাল এটা হচ্ছে মুখ্য ব্যয় নির্ণয়ে অন্তর্ভুক্ত হবে, পরোক্ষ কাঁচামাল এটা মুখ্য ব্যয় নির্ণয়ে অন্তর্ভুক্ত হবে না। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার প্রত্যক্ষ কাঁচামাল আর পরোক্ষ কাঁচামাল বিষয়টা আসলে কি? বিষয়টা বুঝার জন্য একটা উদাহরণ যদি আমি আপনাদেরকে দেই, খেয়াল করে দেখেন। সে ফর এক্সাম্পল আমরা একটা চেয়ার বানাইতে চাই, চেয়ারটা হবে কি? চেয়ারটা হবে হচ্ছে কাঠের চেয়ার, কাঠ দিয়ে তৈরি করব। সেগুন কাঠ দিয়ে বানালে মনে হয় বেশি ভালো হয়, তাই না?
একটু সুন্দর মতো স্টাইল করে উপরে একটা সিংহের ছবি ছবি দিয়ে মোটামুটি রাজপ্রাসাদ টাইপের একটা কাঠের চেয়ার আমরা বানাইতে চাই। তো একটা কাঠের চেয়ার যদি আপনি প্রস্তুত করতে চান, সেই ক্ষেত্রে আপনার যেটা র ম্যাটেরিয়াল বা কাঁচামাল লাগবে, সেই কাঁচামালটার নাম কি? সেই কাঁচামালটার নাম হচ্ছে কাঠ। আপনি কাঠ ব্যবহার করে কি করবেন? চেয়ার আপনি তৈরি করবেন। স্যার শুধু কাঠ হলেই কি হবে? কাঠের সাথে আপনাকে চেয়ারের হাতল বা চেয়ারের পায়া এগুলো যুক্ত করার জন্য আপনার কি কি বিষয়ের দরকার? আপনার হচ্ছে পিন দরকার আছে, যেটাকে আমরা কি বলতে পারি? আলপিন। বড় বড় সাইজের আলপিন যেগুলাকে বলে, এই যেগুলো হচ্ছে আমরা দেওয়ালের মধ্যে ঠুকে ঠুকে হচ্ছে মশারি টানায় থাকি, আলপিন লাগবে। তারপরে হচ্ছে আপনার আঠা লাগবে, সুপার গ্লু যেটা আঠা, ঘাম, এগুলো দিয়ে হচ্ছে আপনি এগুলোকে যুক্ত করবেন। তাহলে আলপিন এবং হচ্ছে আঠা, এই দুইটা উপাদান। কিন্তু আপনার যে কাঠের চেয়ার তৈরি করলেন, কাঠের চেয়ারের দিকে তাকালে আপনার চোখে শুধু কাঠ দেখতে পাবেন, আলপিন এবং আঠা কিন্তু আপনি খালি চোখে দৃষ্টিগোচর হবে না। বাট এই দুইটা উপাদান ছাড়া কিন্তু চেয়ার তৈরি করা সম্ভব না। তাহলে যেই উপাদানগুলো আমরা খালি চোখে দেখতে পাবো না, সেগুলা হবে হচ্ছে আমাদের পরোক্ষ কাঁচামাল, সেগুলো হবে হচ্ছে পরোক্ষ কাঁচামাল। এবং যেই কাঁচামালটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি সেটাকে বলা হবে হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। তাহলে আশা করি দুইটা বিষয়ের পার্থক্য আপনাদের বোধগম্য হয়ে যাওয়ার কথা। যে উপাদানটা আপনি দেখবেন সেটা হচ্ছে প্রত্যক্ষ, যে উপাদানটা দেখতে পাবেন না সেটা হচ্ছে পরোক্ষ। তাহলে প্রত্যক্ষ কাঁচামাল এটা মুখ্য ব্যয় নির্ণয়ে আসবে, এবং পরোক্ষ কাঁচামাল যেটা সেটা আসবে হচ্ছে কারখানা উপরিব্যয়ের মধ্যে, কারখানা উপরিব্যয়। তাহলে কারখানা উপরিব্যয় নির্ণয়ের সময় পরোক্ষ কাঁচামাল বিবেচিত হবে। যতগুলো পরোক্ষ উপাদান আছে, পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, অন্যান্য পরোক্ষ খরচ, এই সবগুলো পরোক্ষ খরচকে যোগ করলেই আপনার কারখানা উপরিব্যয়ের পরিমাণ আসে। কারখানা উপরিব্যয় সকল প্রকারের পরোক্ষ উপাদানগুলো এসে থাকে। আসেন পরবর্তী প্রশ্নে যেতে চাই। পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে আপনাদেরকে জাস্ট একটু রিমাইন্ডার দিয়ে রাখতে চাই, আমাদের যে T20 প্রোগ্রাম চলতেছে, এই টপিক ওয়াইজ সাজেশন ভিত্তিক ক্লাস, এটার পরবর্তী ক্লাস কবে? আজকে হচ্ছে আমরা 16 তারিখ শুক্রবার আমরা হচ্ছে আমাদের এখানে অ্যাকাউন্টিং ক্লাস নিচ্ছি। শুক্রবার আপনারা হচ্ছে অ্যাকাউন্টিং সেকেন্ড পত্র দ্বিতীয় পত্রের ক্লাস পাচ্ছেন। আগামীকালকে শনিবার দিন, আগামীকাল শনিবার ঠিক সেম সময়ে সন্ধ্যা 7:10 এই সময়ে আমাদের এডুকেশনের কমার্সের পেজ থেকে আপনারা মার্কেটিং সেকেন্ড পেপারের সাজেশন ভিত্তিক ক্লাস পেয়ে যাবেন। সো আগামীকালকে ঠিক 7:10 সময় মার্কেটিং দ্বিতীয় পত্রের ক্লাসের জন্য সবাই উপস্থিত থাকবেন। এবং এই রুটিনটা একটু কষ্ট করে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, একটা ছবি তুলে রাখতে পারেন। আর যদিও আমাদের এডুকেশনের পেজে নিয়মিত আপনাদেরকে রিমাইন্ডার হিসেবে পোস্ট দেওয়া হচ্ছে, বাট তারপরেও পরীক্ষা আপনার, পড়াশোনা আপনার, একটা স্ক্রিনশট নিয়ে রাখা এটা আপনার নিজেরই দায়িত্ব, যাতে মনে থাকে আপনার কোন দিন কোন ক্লাসটা আপনাকে করতে হবে। সো আজকে শুক্রবার, আগামীকাল শনিবার দিন আমরা মার্কেটিং দ্বিতীয় পত্রের ক্লাসে অবশ্যই সবাই উপস্থিত থাকবে, এবং প্রত্যেকটা ক্লাস সন্ধ্যা 7:10 এই সময়ে আমাদের শুরু হবে। এবং প্রতিদিন ক্লাস আছে, কোনো গ্যাপ নাই, একদম জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত আমাদের কন্টিনিউ এই ক্লাসগুলো চলতে থাকবে। এবং এই ক্লাসগুলোর উদ্দেশ্য হচ্ছে জাস্ট এক একটা চ্যাপ্টার, যেটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থেকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ সৃজনশীল অংশের সাজেশন এবং পাশাপাশি গুরুত্বপূর্ণ এমসিকিউ সম্পর্কিত আলোচনা, যা আপনার ওই অধ্যায়টা যেটা আপনার টেস্ট এবং বোর্ড ফাইনালের জন্য ইম্পর্টেন্ট, সেই জিনিসটাই আমরা আপনাদেরকে একদম A to Z কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করতেছি। সৃজনশীলে কি করবেন আপনি সেটার সাজেশন, সৃজনশীল প্রশ্ন আমরা ক্লাসে সমাধান করে দিচ্ছি, আর এমসিকিউ তো বোনাস হিসেবে থাকছে। এবং আশা করি এই এমসিকিউগুলো আপনাদের পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ হবে, আশা করি 2-1টা কমনও পড়বে। আসেন পরবর্তী কোশ্চেন সমাধান করি। কোশ্চেন নাম্বার 6 দেখেন, 6 নাম্বার প্রশ্নে বলা আছে নিচের কোনটি কারখানা উপরি খরচ এর উপাদান? কারখানা উপরি খরচ এর উপাদান, একটু আগে এই কোশ্চেনটা আমরা দেখছি, কারখানা উপরি খরচের উপাদান হবে কোনটা? পরোক্ষ কাঁচামাল, এটা হবে সঠিক উত্তর। কারখানা উপরি ব্যয়ের মধ্যে আসবে হচ্ছে পরোক্ষ কাঁচামাল। অন্যান্য উপাদানগুলো যদি আমরা দেখি অপশনে, এখানে বিজ্ঞাপন ব্যয় বলা আছে, আর হচ্ছে বিক্রয় কর্মীর বেতন এবং বিজ্ঞাপন ব্যয়, এই দুইটা হচ্ছে আমাদের বিক্রয় সংক্রান্ত উপরি ব্যয়। বিক্রয় উপরি ব্যয়ের মধ্যে আসবে
যেগুলো আমাদের বিক্রয়ের সাথে সম্পর্কিত, বিজ্ঞাপন খরচ, বিক্রয় কর্মীর বেতন অথবা বহি পরিবহন বা বিক্রয় পরিবহন, এগুলাকে বলা হবে হচ্ছে বিক্রয় সংক্রান্ত উপরিব্যয়। আর অফিস সংক্রান্ত যে আইটেমগুলো, যেমন এখানে অফিস ভাড়া বলা আছে, অফিস ভাড়া এটা হবে হচ্ছে আমাদের অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, অফিসের উপরিব্যয়, বা এটাকে চাইলে আমরা প্রশাসনিক উপরিব্যয়ও বলতে পারি। তাহলে অফিস সংক্রান্ত যে ব্যয়গুলো হবে, অফিসের ভাড়া অথবা আপনার অফিসের কর্মকর্তা কর্মচারীদেরকে বেতন প্রদান করা, এগুলো হচ্ছে আমাদের কিসের মধ্যে আসবে? অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। আর যে উপাদানগুলো আপনার বিক্রয়ের সাথে সম্পর্কিত, সেগুলাকে আমরা বলবো হচ্ছে বিক্রয় সংক্রান্ত উপরিব্যয়। আর কারখানা উপরি খরচ, অ্যান্সার হবে কোনটা এখানে? পরোক্ষ কাঁচামাল। আসেন পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 7 নাম্বার প্রশ্ন। দেখেন 7 নাম্বার প্রশ্নে কি লিখে দেওয়া আছে? 7 নাম্বার প্রশ্নে বিক্রিত পণ্যের ব্যয় এর সাথে যদি আমরা অফিস ও প্রশাসনিক উপরিব্যয় আর হচ্ছে বিক্রয় ও বিতরণ উপরিব্যয়, একটু আগেই আমরা পড়লাম না, বিক্রয় কর্মীর বেতন, বিক্রয় উপরিব্যয়, অফিস ভাড়া, অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, আর এর সাথে বিক্রিত পণ্যের ব্যয়, এই তিনটা বিষয়কে যদি আমরা একসাথে যোগ করি, তাহলে আমরা যে উপাদানটা পাবো সেটার নাম কি হওয়া উচিত? দেখি দ্রুত একটু কমেন্টে উত্তর লেখেন, কমেন্টে উত্তর লেখেন কি হবে অ্যান্সার এটার অ্যান্সার কি হওয়া উচিত? সঠিক উত্তর যেটা হবে, বিক্রিত পণ্যের ব্যয়, প্রশাসনিক উপরিব্যয় এবং হচ্ছে বিক্রয় ও বিতরণ উপরিব্যয়, তিনটা বিষয়কে যোগ করলে আমরা যেটা পাবো সেটার নাম হবে হচ্ছে মোট ব্যয়, বা ইংরেজিতে বলতে পারি আমরা হচ্ছে টোটাল কস্ট। মোট ব্যয় ইংরেজিতে হচ্ছে টোটাল কস্ট বলা হবে। যাদের উৎপাদন ব্যয় এর ছক ভালো মতো মনে আছে, তারা আশা করি এই কোশ্চেনটা সবাই অ্যান্সার করতে পারছেন। তাহলে এই সবগুলো বিষয় যোগ করলে কি আসবে স্যার? মোট ব্যয়ের পরিমাণ আসবে। আসেন পরবর্তী কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 8 নাম্বার প্রশ্ন। উৎপাদন খরচ এর অন্তর্ভুক্ত হবে যে উপাদানগুলো, উৎপাদন খরচ নির্ণয়ের ক্ষেত্রে আপনি যেই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করবেন, উৎপাদন খরচ নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করব, উৎপাদন হিসাব নির্ণয়ের ক্ষেত্রে যে বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হবে, এখানে পরোক্ষ কাঁচামাল যেটা, এইটা বিবেচনায় আসবে। পরোক্ষ কাঁচামাল উৎপাদন ব্যয়ের মধ্যে আসবে। কারখানার ব্যবস্থাপকের বেতন, এইটা উৎপাদন খরচের মধ্যে আসবে। কিন্তু হিসাব রক্ষক বা অ্যাকাউন্টেন্টের বেতন এটা হচ্ছে আপনার প্রশাসনিক উপরিব্যয়ের মধ্যে আসবে। প্রশাসনিক উপরিব্যয়, হিসাব রক্ষকের বেতন এটা আসবে হচ্ছে প্রশাসনিক উপরিব্যয়। তাহলে 1 নাম্বার এবং হচ্ছে 3 নাম্বার এই দুইটা সঠিক। তাহলে সঠিক উত্তর পাবো হচ্ছে খ নাম্বার অপশনে 1 এবং 3। আসেন পরবর্তী পৃষ্ঠায় যাই। পরবর্তী পৃষ্ঠায় গিয়ে আমাদের পরবর্তী প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 10। আমরা জাস্ট শুরুর দিকে কিছু থিওরিটিক্যাল কোশ্চেন রাখছি, বেসিকটা যাতে আমাদের মোটামুটি একটু ক্লিয়ার হয়। আর 10-এর পরে 11 নাম্বার কোশ্চেন থেকে আমরা শুরু করব হচ্ছে এখান থেকে ম্যাথমেটিক্যাল এমসিকিউ যেগুলো আসতে পারে এবং যেগুলোতে আপনাদের প্রবলেমের পরিমাণটা হয়তো বা অপেক্ষাকৃত একটু বেশি। ওকে, ম্যাথে যাওয়ার আগে লাস্ট দুটা থিওরিটিক্যাল এমসিকিউ আসেন, কোশ্চেনের উত্তর বুঝে নেওয়ার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 9 জিজ্ঞাসা করা হচ্ছে নিচের কোনটা প্রত্যক্ষ খরচ যেটা মুখ্য ব্যয় নির্ণয়ের মধ্যে আসে, প্রত্যক্ষ খরচ হবে কোনটা? বহি পরিবহন। এটা কি জিনিস? এটা হচ্ছে আপনার বিক্রয় উপরিব্যয়। বহি পরিবহন এটা আসবে হচ্ছে বিক্রয় উপরিব্যয়ের মধ্যে। তারপর বলা আছে হচ্ছে ব্যবস্থাপকের বেতন এটা হচ্ছে আপনার প্রশাসনিক উপরিব্যয়। ব্যবস্থাপকের বেতন হচ্ছে প্রশাসনিক উপরিব্যয়। তারপরে হচ্ছে আপনার বিজ্ঞাপন ব্যয় যেটা দেওয়া আছে, বিজ্ঞাপন ব্যয় কিসের সাথে সম্পর্কিত? বিজ্ঞাপন ব্যয় সম্পর্কিত হচ্ছে বিক্রয়ের সাথে। সো এটা হবে হচ্ছে বিক্রয় উপরিব্যয়ের অন্তর্ভুক্ত। তাহলে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে উৎপাদনের সাথে সম্পর্কিত মজুরি, উৎপাদন মজুরি অথবা প্রত্যক্ষ শ্রম, যেটা প্রশ্নে দেওয়া থাকবে উৎপাদন মজুরি বা প্রত্যক্ষ শ্রম, এটা হবে হচ্ছে আমাদের
এইটা হবে হচ্ছে কোশ্চেনের সঠিক উত্তর, এটা হবে প্রশ্নের সঠিক উত্তর, প্রত্যক্ষ খরচ। 10 নাম্বার প্রশ্নে যাই। 10 নাম্বার প্রশ্ন, এটা বেশ ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে আপনাকে রূপান্তর ব্যয় নির্ণয়ের সূত্র জানতে চাইছে, রূপান্তর ব্যয়ের সূত্র, রূপান্তর ব্যয়, রূপান্তর ব্যয় নির্ণয়ের সূত্র, রূপান্তর ব্যয় নির্ণয়ের সূত্র। খেয়াল করি, রূপান্তর ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে রূপান্তর ব্যয় মানে হচ্ছে আপনার কাঁচামাল থেকে, র মেটেরিয়াল বা কাঁচামাল থেকে আপনার পণ্য দ্রব্য প্রস্তুত করতে, পণ্য দ্রব্য উৎপাদিত পণ্য, কাঁচামাল থেকে উৎপাদিত পণ্যে, কাঁচামাল থেকে উৎপাদিত পণ্যে রূপান্তর করতে কাঁচামাল ব্যতীত যেই খরচগুলো হয় সেই ব্যয়ের সমষ্টিকে বলা হয় হচ্ছে রূপান্তর ব্যয়। তাহলে কাঁচামাল থেকে আপনি পণ্য প্রস্তুত করতেছেন, কাঁচামাল থেকে পণ্য প্রস্তুত করতে কাঁচামাল বাদে যেই খরচগুলো হয় তার সমষ্টিকে বলা হয় হচ্ছে রূপান্তর ব্যয়। রূপান্তর ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে কাঁচামাল বিবেচনায় আসবে না। দেখি কমেন্টে উত্তর লেখেন, কমেন্টে উত্তর লেখার চেষ্টা করেন। সঠিক উত্তর কোনটা হওয়া উচিত? সঠিক উত্তর কোনটা হওয়া উচিত? রূপান্তর ব্যয় নির্ণয়ের মধ্যে কি আসবে না স্যার? কাঁচামাল আসবে না। তাহলে আসবে কোনটা কোনটা? কাঁচামাল আসবে না। কাঁচামাল যদি না আসে, দেখেন এখানে ক শুরুতেই বাদ, প্রত্যক্ষ মাল মানে কাঁচামাল, কাঁচামাল কাঁচামাল, ক বাদ, খ বাদ, গ বাদ, বাকি থাকলো একটাই, সেটা কি? ঘ নাম্বার অপশন। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ঘ, যেখানে প্রত্যক্ষ মজুরি এবং হচ্ছে কারখানা উপরি খরচ এই দুটার সমষ্টিকে বোঝানো হচ্ছে। তাহলে কাঁচামাল রূপান্তর ব্যয় নির্ণয়ে আসবে না। কাঁচামাল বাদে অন্যান্য খরচের সমষ্টিকেই বলা হবে হচ্ছে রূপান্তর ব্যয়। রূপান্তর ব্যয়ের সূত্র বা রূপান্তর ব্যয়ের অঙ্ক, এটা পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন দেখার আগে একটু, পরবর্তী প্রশ্ন দেখার আগে একটু এইটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আর কতদিন ফ্রি ক্লাস করবেন? এরকমের ফ্রি ক্লাস তো খুব বেশি দিন আমরা হয়তোবা নিতে পারবো না। জানুয়ারির 31 তারিখ পর্যন্ত নিচ্ছি, এরপরে আপনি কি করবেন? এরপরে এবং যে এমসিকিউগুলো সমাধান করা যে শুধু এগুলোই না, এর পাশাপাশি আরও কিছু প্রশ্ন তো পড়ে রাখা উচিত। শুধু পরীক্ষা তো পাশ করার জন্য না, ইন্টারমিডিয়েটের রেজাল্টটা তো শুধু পাশ করলেই হবে না, ইন্টারমিডিয়েট রেজাল্টে আপনাকে এ প্লাস পাওয়ার চিন্তা করতে হবে। আর যাদের টার্গেট যে আমরা এ প্লাস কনফার্ম করতে চাই, এই এ প্লাস প্রত্যাশীদের জন্য, ভালো ফলাফল প্রত্যাশীদের জন্য এইচএসসি 26 ব্যাচের যেই ভাইয়ারা আপুরা আছেন যারা এখনও ঘুমিয়ে আছেন, যে আসুক, টেস্ট পরীক্ষা না হয় চলতেছে, কোনো রকমে ধানাই পানাই করে টেস্ট পার হয়ে গেলেন, বোর্ড ফাইনাল, সেই বোর্ড ফাইনাল পরীক্ষাতে আপনার সর্বোচ্চ ভালো রেজাল্টের জন্য এইচএসসি 26 ব্যাচ আমাদের কামব্যাক 2.0 কোর্সে অলরেডি আমাদের অর্ধেকের মতো সিলেবাস প্রায় শেষের দিকে। বাট আপনার চাইলে এখান থেকে আপনি কোর্সটা শুরু করতে পারেন, কারণ সবগুলো ক্লাস আমাদের হচ্ছে রেকর্ডের আকারে থাকতেছে। আপনার যেই যেই টপিকগুলোতে প্রবলেম সেগুলো আপনি আগে দেখে প্রবলেমগুলো সমাধান করেন, টেস্ট পরীক্ষাটা শেষ হোক, তারপরে নয় আবার পুরো দমে এটা রিভিশন আপনি দিতে পারবেন। সো এই কামব্যাক 2.0 কোর্সে কমার্সের সবগুলো সাবজেক্টের পাশাপাশি বাংলা, ইংরেজি, আইসিটি সব মিলে কোর্স ফি হচ্ছে মাত্র 2549 টাকা, 2549 টাকা, 2549 টাকা সমান ইন্টারমিডিয়েটের কমার্সের স্টুডেন্ট হিসেবে একটা ভালো ফলাফল। সেই হিসেবে অ্যামাউন্টটা খুব একটা বেশি না। যদি আপনার প্রয়োজন মনে হয়, যদি আপনি মনে করেন যে না এডুকেশনের টিচাররা মোটামুটি পড়াইতে পারে, তাহলে আপনি আমাদের এই ফ্রি ক্লাসগুলো করে যদি আপনার কাছে প্রয়োজন মনে হয়, ভালো মনে হয় যে না গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে দেওয়া হচ্ছে বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই ক্লাসের মধ্যে তারা ফ্রি পড়ায় দিচ্ছে, তাহলে ফ্রিতে যদি আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়াইতে পারি, তাহলে মহা গুরুত্বপূর্ণ যেটা, তার জন্য আপনি পেইড ব্যাচে আসবেন। আর পাশাপাশি এইচএসসি 27 ব্যাচ যারা আছেন কমার্সের স্টুডেন্ট, যারা কলেজের ফার্স্ট ইয়ারে আছেন, তাদের জন্য হচ্ছে আমাদের মিশন এ প্লাস ব্যাচ। সেই মিশন এ প্লাস ব্যাচে আমাদের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সবগুলোই আমরা ইনশাল্লাহ সমাধান করাই দিব আপনাদেরকে। পাশাপাশি পিডিএফ লেকচার শিট আপনারা পেয়ে যাবেন, প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা থাকবে,
ডাউট সলভ সেশন থাকবে। যতটুকু আপনার পরীক্ষাতে ভালো ফলাফল করার জন্য যা যা দরকার সেগুলো আমাদের এই কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত করা আছে। প্রায় 150টারও বেশি লাইভ ক্লাস তো থাকতেছেই, পাশাপাশি আমাদের আর্কাইভ ক্লাস থাকতেছে টপিক ওয়াইজ, যেখানে যেইখানে আপনার প্রবলেম থাকবে সেই জায়গাটুকু অন্তত আপনি একাধিকবার দেখে সমাধান করে নিতে পারবেন। আসেন পরবর্তী প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 11, কোয়েশ্চেন নাম্বার 12, 11 এবং 12 দেখেন এখন থেকে আমাদের ম্যাথমেটিক্যাল টাইপের প্রশ্নগুলো আমরা এখান থেকে দেখতে শিখব। ম্যাথমেটিক্যাল টাইপের প্রশ্নগুলো উৎপাদন ব্যয় থেকে সাধারণত 3টা বা 4টা এমসিকিউ আপনার পরীক্ষাতে আসে, বাট আপনারা 26 ব্যাচের সময়কে যেহেতু আপনাদের হচ্ছে ফুল সিলেবাস, তো ফুল সিলেবাসে উৎপাদন ব্যয় থেকে হয়তো বা ম্যাক্সিমাম 2টা বা 3টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে 1টা বা 2টা হয়তো বা ম্যাথ আর হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে যেগুলো থিওরিটিক্যাল এমসিকিউ 1টা বা 2টা, যদি আপনার 2টা থিওরি আসে তাহলে 1টা বা 2টা ম্যাথ আসতে পারে। এই রকমের 2-1 বা 2-2 এই রকমের আসার সম্ভাবনা খুব বেশি। আসেন কোয়েশ্চেন নাম্বার 11-র যে প্রশ্নটা, এইটা আমরা কিভাবে সমাধান করব দেখার চেষ্টা করি। এই যে প্রশ্নটা সমাধান করে যাচ্ছি আমরা, চট্টগ্রাম বোর্ড 2025-এর বের করতে বলা সারা বছর উৎপাদিত পণ্য কত একক, তার মানে উৎপাদিত পণ্যের একক বের করতে বলা আছে। উৎপাদিত পণ্যের একক নির্ণয় করবেন, যেটা আপনার সৃজনশীল অংশের ক নাম্বারের জন্য আসতে পারে, অথবা আপনার উৎপাদন ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে এইটা আপনার হয়তোবা গণনা কার্যের ক্ষেত্রে বেশ ভালো মতো কাজে লাগতে পারে। পাশাপাশি সমাপনী মজুত পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রেও এই উৎপাদিত পণ্যের একক এটাও কিন্তু জানার দরকার আছে। তো এই উৎপাদিত পণ্যের একক নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র আপনাদেরকে প্রয়োগ দেখাইতে চাই। সেই সূত্রটা হচ্ছে এরকম, দেখেন বছরের শুরুতে আপনি যে পণ্যগুলো নিয়ে ব্যবসায় আরম্ভ করেন সেটাকে আমরা কি বলি, প্রারম্ভিক মজুদ। বছরের শুরুতে যেটা নিয়ে শুরু করব তার নাম প্রারম্ভিক মজুদ। এর সাথে আপনি সারা বছরে পণ্যদ্রব্য কি করেন, উৎপাদন করেন। তাহলে উৎপাদিত পণ্য, খেয়াল করেন আপনি যখন পণ্য উৎপাদন করেন, পণ্য উৎপাদন করার সাথে সাথেই কি আপনি বিক্রয় করতে পারেন? উৎপাদনের সাথে সাথে তো আর বিক্রয় হবে না। উৎপাদন করে আপনি একটা জায়গাতে মজুত করে রাখবেন, গুদামজাত করে রাখবেন, তারপর সেখান থেকে আপনি অল্প অল্প করে বিক্রয় করবেন। তাইলে যখনই আমরা পণ্য উৎপাদন করি সেই পরিমাণটা প্রারম্ভিক মজুদের সাথে যোগ হয়, কারণ প্রারম্ভিক মজুদ আর উৎপাদিত পণ্য এই দুইজন মিলে কোথায় একসাথে থাকে, গুদামে, স্টোর হাউসে, ওয়্যার হাউসে। তাহলে ওয়্যার হাউসে প্রারম্ভিক মজুদ পণ্য এর সাথে উৎপাদিত পণ্য কি হবে, যোগ, এবং এই দুইটার সমষ্টি বা যোগফল থেকে আপনি সারা বছরে আপনি পণ্য কি করবেন, বিক্রয় করবেন। তাহলে বিক্রয়ের এককটা আমরা কি করব, বাদ দিব, বিয়োগ করব, কারণ বিক্রয় করলে গুদাম থেকে পণ্য কি কমে যাচ্ছে, উৎপাদন করলে বাড়ে আর বিক্রয় করলে কমলে হচ্ছে মাইনাস। আর এই 3টা বিষয়কে যোগ বিয়োগ করে বছরের শেষে যে পণ্যগুলো অবিকৃত অবস্থায় থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে সমাপনী মজুদের একক, সমান হচ্ছে সমাপনী একক। যদি এই সূত্রটা আপনি একটু মনে রাখতে পারেন তাহলে আপনার এই টাইপের কোশ্চেন সমাধান করা মোটেও কঠিন কিছু না। আর সূত্র মুখস্থ না, সূত্র আগে বুঝবেন, অঙ্ক প্র্যাকটিস করবেন, সূত্র এমনি আয়ত্তে চলে আসবে। দেখেন এখানে মান বসাই, প্রারম্ভিক মজুদ পণ্যের কত একক বলছে, 500। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্যের পরিমাণ হচ্ছে 500 যোগ সমাপনী মজুদ পণ্যের পরিমাণ বলছে 200, তাহলে সমান দিয়ে সমাপনী মজুদ পণ্য হচ্ছে 200। সারা বছরের বিক্রয়ের একক দেওয়া আছে কত, 2500, তাহলে বিক্রয়ের এককটা হচ্ছে মাইনাস 2500। আর উৎপাদিত পণ্য বা উৎপাদিত একক এর পরিমাণটা দেওয়া নাই, উৎপাদিত একক কত হবে এইটা নির্ণয় করতে চাই। সো যেহেতু মান বসানো শেষ, যোগ বিয়োগটা খেয়াল করে দেখেন, এই যে মাইনাস 2500 সমানের ওই পাশে গেলে 200-র সাথে এটা কি হবে স্যার, যোগ, আর এই 500 আছে যোগ, ওইটা ওই পাশে গেলে হয়ে যাবে হচ্ছে বিয়োগ। তাহলে আমরা যোগ বিয়োগটা যদি মুখে মুখে করার চেষ্টা করি, খেয়াল করে দেখেন 200 আর এই হচ্ছে 2500, আর এই যে 500 ছিল ওটা ওই পাশে গেলে কি হবে স্যার, মাইনাস হয়ে যাবে। তাহলে জাস্ট এই বিষয়টা যদি আপনি মুখে মুখে যোগ বিয়োগ করেন উত্তর পেয়ে যাচ্ছেন। কত আসে, 2200। 2200 হবে হচ্ছে কোশ্চেনের সঠিক উত্তর, 2200 কোশ্চেনের সঠিক উত্তর। তাহলে আমাদের উৎপাদিত এককের পরিমাণ হচ্ছে 2200 একক।
আমরা তাহলে সারা বছরে উৎপাদন করলাম কত? 2200 একক পণ্য। 2200 একক পণ্য। দেখেন সূত্রটা বুঝতে পারছেন কিনা? অঙ্কের সমাধানটা বুঝছি সবাই? ওকে, আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 12 নাম্বার প্রশ্ন। এখানে বের করতে বলা আছে আপনার কারখানার উৎপাদন ব্যয়ের পরিমাণ কত হবে। কারখানার উৎপাদন ব্যয় নির্ণয় করতে হবে। একটু নিজেরা দেখি করার চেষ্টা করেন, যারা যারা পারবেন একটু যোগ বিয়োগ খাতার মধ্যে করেন, কমেন্টে উত্তর লেখার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 12 নাম্বার প্রশ্নে কারখানার উৎপাদন ব্যয় কত হবে নির্ণয় করতে বলা আছে। আসেন দেখি প্রশ্নের মধ্যে যা যা দেওয়া আছে, কাঁচামাল ক্রয় দেওয়া আছে। কাঁচামাল ক্রয় অর্থাৎ প্রত্যক্ষ কাঁচামাল বা ব্যবহৃত কাঁচামালের পরিমাণ 30,000 টাকা, যার সাথে আমরা প্রত্যক্ষ মজুরি 7,000 টাকা কি করব? যোগ করে দিব। তাহলে কাঁচামালের পরিমাণ দেওয়া কত? 30,000, এর সাথে আপনি যোগ করবেন প্রত্যক্ষ মজুরি কত? 7,000 টাকা। কাঁচামাল আর মজুরি এই দুইজনকে যদি আমরা যোগ করি, যেটা আসবে তার নাম হচ্ছে মুখ্য ব্যয়। তাহলে মুখ্য ব্যয়ের পরিমাণ হবে হচ্ছে 37,000 টাকা। বুঝছি? মুখ্য ব্যয়ের পরিমাণ 37,000। তারপর দেখেন প্রশ্নে বলে দেওয়া আছে এখানে কারখানার ভাড়া দেওয়া আছে। তারপরে হচ্ছে মুখ্য ব্যয়ের পরিমাণ সরাসরি দেওয়া আছে কত? 53,000 টাকা। তাহলে আমরা তো 37,000 বের করলাম, তাহলে এখানে যে মুখ্য ব্যয় দেওয়া আছে তার মানে একটা উপাদান মিসিং। যেই উপাদানটা এখানে মিসিং সেই উপাদানটা কি? অন্যান্য প্রত্যক্ষ ব্যয়। অন্যান্য প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণটা দেওয়া নাই। অন্যান্য প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ যত হওয়ার কথা সেটা প্রশ্নে দেওয়া নাই, না দিয়ে তারা সরাসরি মুখ্য ব্যয়ের পরিমাণ দিয়ে দিছে। তাহলে আমাদের তো ওইগুলার যোগ বিয়োগের দরকারই নাই। তাহলে একটু মুছে দিয়ে আবার প্রথম থেকে যদি করি, যেহেতু সরাসরি মুখ্য ব্যয় দেওয়া আছে তাহলে শুধু শুধু আমরা কেন পরিশ্রমটা করব? দেখেন মুখ্য ব্যয় দেওয়া আছে, তো মুখ্য ব্যয়ের সাথে আপনি কারখানা সংক্রান্ত ব্যয়গুলোকে যোগ করলেই আপনার কারখানার উৎপাদন ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা হয়ে যাবে। তাহলে মুখ্য ব্যয়ের সাথে আমরা শুধু পরোক্ষ মজুরি যেই টাকাটা দেওয়া আছে 3,000 এটাকে যোগ করি। স্যার অফিস কর্মচারীদের বেতন এটা কি নিব আমরা? অফিস কর্মচারীদের বেতন এটা কিসের মধ্যে আসবে? এটা হচ্ছে প্রশাসনিক উপরিব্যয়। আমাদের তো প্রশ্নের মধ্যে মোট ব্যয় নির্ণয় করতে বলে নাই। মোট ব্যয় নির্ণয়ের সময় প্রশাসনিক ব্যয়, বিক্রয় উপরিব্যয় এগুলো যোগ হয়ে থাকে। তাহলে যখন আমরা কারখানার উৎপাদন ব্যয় নির্ণয় করব সেখানে প্রশাসনিক কোনো উপরিব্যয়, অফিসের কোনো উপরিব্যয়, বিক্রয়ের কোনো উপরিব্যয় বিবেচনাতে নিব না। শুধু মুখ্য ব্যয়ের সাথে কারখানার যতগুলো খরচ সেগুলোকে আমরা যোগ করে দেখাবো। তাহলে এখানে দুইটা জিনিসের যোগফল 53,000 টাকা আর হচ্ছে 3,000 টাকা। এই দুটাকে আপনি যোগ করেন, 53,000 টাকা আর হচ্ছে 3,000 টাকা, এই দুটাকে যোগ করেন। আর এখানে দেওয়া আছে হচ্ছে 53 আর 3 যোগফল কত হওয়া উচিত? 56,000 টাকা। পাশাপাশি আরো একটা উপাদান কারখানার ভাড়া দেওয়া আছে কত? 4,000 টাকা। তাহলে 56 আর 4 কত হলো? 60,000 টাকা। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার খ। তাহলে আমাদের প্রতিষ্ঠানের পরোক্ষ মজুরি এবং হচ্ছে কারখানার ভাড়া, পরোক্ষ মজুরি এবং কারখানার ভাড়া এই দুইটা হচ্ছে কারখানার উপরিব্যয় সংক্রান্ত। কারখানার উপরিব্যয়, তাহলে মুখ্য ব্যয় এর সাথে মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে আপনার কিসের পরিমাণ আসবে? কারখানার উৎপাদন ব্যয়ের পরিমাণ। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে কত? 60,000 টাকা। প্রশ্নে সরাসরি মুখ্য ব্যয় দেওয়া থাকার কারণে কাঁচামাল এবং প্রত্যক্ষ মজুরি এই দুইটা বিবেচনায় আমরা আনলাম না। আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 13, কোয়েশ্চেন নাম্বার 14 এগুলো একদম বেসিক প্রশ্ন যেগুলো আমরা এতক্ষণ আলোচনা করছি এর মধ্য থেকে আসা। দেখেন কোয়েশ্চেন নাম্বার 13তে জিজ্ঞাসা করা হচ্ছে আপনাকে বিক্রয় খরচ ও প্রশাসনিক খরচ, বিক্রয়ের খরচ আর হচ্ছে অফিস ও প্রশাসনিক খরচ এই দুইটার সংমিশ্রণ বা যোগফলকে কি বলা হয়? বিক্রয় সংক্রান্ত উপরিব্যয় এবং প্রশাসনিক উপরিব্যয় এই দুইটা উপরিব্যয়ের যোগফল বা সমষ্টিকে আমরা বলবো হচ্ছে, এই দুইটা উপাদানের সমষ্টিকে বলা হবে হচ্ছে পরিচালন খরচ। পরিচালন খরচকে দুই ভাগে ভাগ করব, একটা বিক্রয়ের সাথে সম্পর্কিত, একটা অফিসের সাথে সম্পর্কিত। সেম ধরনের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 14, অফিস ও প্রশাসনিক উপরিব্যয় এর অন্তর্ভুক্ত বিষয় কোনটা কোনটা? কোন বিষয় দুইটা অফিস ও প্রশাসনিক উপরিব্যয়ের মধ্যে আসে? দেখেন প্রশ্নের অফিসের ভাড়া এটা অফিস সংক্রান্ত ব্যয়ের মধ্যে আসবে। ছাপা ও মণিহারি
ছাপা ফটোকপি করবেন বা কোনো কিছু ছাপাচ্ছেন, তারপর হচ্ছে মণিহারি, খাতা, কাগজ, কলম, এই বিষয়গুলো তো অফিসেই ব্যবহার করা হচ্ছে, বাইরে তো আর না। পাশাপাশি অফিসের যে আসবাবপত্র সেইটার অবচয়, এই তিনটা বিষয় অফিস ও প্রশাসনিক উপরিব্যয় এর অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। সো সঠিক উত্তর হবে অপশন নাম্বার ঘ, 1, 2 এবং 3, তিনটাই কোশ্চেনের সঠিক উত্তর, তিনটাই সঠিক উত্তর দেওয়া আছে। আসেন পরবর্তী প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 15। যেহেতু এটা অঙ্ক, একটু উপরে তুলে দেই যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এবং করতেও যাতে একটু সুবিধা হয়। আসেন কোশ্চেন নাম্বার 15, সবাই চেষ্টা করি আমার সাথে কোশ্চেন নাম্বার 15 করার জন্য। কোশ্চেন নাম্বার 15 দেখেন, কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 15তে কিসের পরিমাণ বের করব? ওই কারখানা ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলা আছে। স্যার কারখানার ব্যয় আর হচ্ছে উৎপাদন ব্যয় দুইটা মোটামুটি একই কথা বলা যেতে পারে। কারখানার ব্যয় এবং উৎপাদন ব্যয় কাছাকাছি, বাট দুইটা একেবারেই একই জিনিস এটা বললে ভুল বলা হবে। কারণ চলতি কার্য, যেটা চলতি কার্য যদি দেওয়া থাকে প্রশ্নে, তখন কারখানা ব্যয়ের সাথে চলতি কার্য প্রারম্ভিকটা যোগ, সমাপনীটা বিয়োগ, তখন আসে হচ্ছে উৎপাদন ব্যয়। বাট ম্যাক্সিমাম প্রশ্নে হচ্ছে চলতি কার্য দেওয়া থাকে না। যদি চলতি কার্য না দেওয়া থাকে তখনকার ক্ষেত্রে আপনার কারখানার ব্যয় বা উৎপাদন ব্যয়কে আপনি একই হিসেবে বিবেচনা করবেন। তাহলে কারখানার ব্যয় বা উৎপাদন ব্যয় কিভাবে নির্ণয় করব? একটু আগেই আমরা সূত্র দেখে আসলাম, অঙ্ক। মুখ্য ব্যয়ের সাথে কাকে যোগ করতে হবে? মুখ্য ব্যয়ের সাথে যোগ করতে হবে হচ্ছে কারখানার উপরিব্যয়। কারখানার উপরিব্যয়, অথবা যার অন্য নাম আপনি উৎপাদন উপরিব্যয়ও বলতে পারেন। কারখানার উপরিব্যয় বা উৎপাদন উপরিব্যয়, এই দুটাকে যোগ করলে কিসের পরিমাণ পাওয়া যাবে? কারখানা ব্যয়ের পরিমাণ। আর মুখ্য ব্যয়ের মধ্যে কারা কারা আসে অলরেডি আমরা জানি। মুখ্য ব্যয়ের মধ্যে প্রত্যক্ষ উপাদানগুলো আসবে। কি কি নাম? প্রত্যক্ষ কাঁচামাল, তারপরে আসবে হচ্ছে প্রত্যক্ষ মজুরি, আর আসবে হচ্ছে অন্যান্য প্রত্যক্ষ খরচ। এই তিনটা উপাদানের যোগফল বা সমষ্টিকেই বলা হবে হচ্ছে মুখ্য ব্যয় এর পরিমাণ। সো মুখ্য ব্যয় এবং কারখানার উপরিব্যয় এই দুটাকে যোগ করলে উত্তর চলে আসবে। দেখি করতে পারি কিনা আমরা। সূত্র বলে দিলাম, দেখেন কোশ্চেন সমাধান করতে পারি কিনা আমরা, কোশ্চেন সমাধান করতে পারি কিনা। এটা এখানে কি কি দেওয়া আছে খেয়াল করেন। প্রত্যক্ষ কাঁচামাল দেওয়া আছে, সো কাঁচামাল এটা তো লাগবেই 15,000। তারপরে হচ্ছে প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে, ঠিক আছে, মজুরির পরিমাণ 7,000, এটা তো আমরা হিসাবে আনবই। তারপরে হচ্ছে কারখানার উপরিব্যয় বলছে কি মজুরির 40%। আসলে মজুরির 40% করি আমরা এখানে। মজুরির পরিমাণ কত? 7,000 টাকা। এর 40% করব। মজুরির পরিমাণ 7,000, প্রত্যক্ষ মজুরি 7,000, এর কত পার্সেন্ট করতে হবে? 40%। এর 40% যদি আমরা করি তাহলে কত আসে? 4 সাথে 28 আর 2টা শূন্য, 2,800 টাকা। তাহলে আমাদের কারখানা উপরিব্যয় এর পরিমাণ হচ্ছে প্রত্যক্ষ মজুরি 7,000, এর 40% নির্ণয় করছি, অর্থাৎ 2,800 টাকা আসছে। তাহলে এখানের 15 আর 7 কত হইল? 22,000 আর হচ্ছে 2,800, 24,800 হচ্ছে কোশ্চেনের উত্তর। 24,800। দেখেন বুঝতে পারছেন কিনা, দেখেন প্রশ্ন বুঝতে পারছি কিনা, করতে পারলাম কিনা। এরকম প্রশ্ন আসবে স্যার পরীক্ষায়, পারতে হবে এগুলো এবং দ্রুত পারতে হবে। এমসিকিউ সমাধান করার জন্য খুব বেশিক্ষণ সময় আপনি পাবেন না, হাফ এন আওয়ার, 30 মিনিট সময়। 30 মিনিটের মধ্যে 5 মিনিট তো আপনি ডানে বামে তাকাবেনই, এই বদভ্যাসটা আমাদের আছে। অঙ্ক ক্ষেত্রে আমরা অনেকে যেই কাজটা করি, নিজে নিজে না করে একটু ডানে বামে দেখার চেষ্টা করি। এই বদভ্যাসটা বাদ দিয়ে নিজে নিজে একটু বাসায় প্র্যাকটিস করলে ক্ষতিটা কি? পরীক্ষার হলে বন্ধু বান্ধব উত্তর বলবে আর আমি গোল্লা ভরাট করব, এই চিন্তা করে পরীক্ষার হলে যাওয়াটা কি উচিত? একটা দুইটা না হয় একটু এদিক সেদিক করা যেতে পারে, তারপরে 30টাই যদি আপনার বন্ধুর আশায় আপনি বসে থাকেন, হবে স্যার? একটু নিজেকে পড়তে হবে না, পারতে হবে না? চেষ্টা করলেই আমরা পারবো। এবং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই আদলের বা এই ধরনের প্রশ্নই আপনার পরীক্ষায় আসার সম্ভাবনা। সো জাস্ট এই প্রশ্নগুলো একটু বুঝে বুঝে সমাধান করেন আমার সাথে। আশা করি এগুলোর পাশাপাশি অন্যান্য প্রশ্নগুলো তখন আপনার কাছে খুব বেশি জটিল মনে হবে না। আসেন আমরা কোশ্চেন নাম্বার 16 এবং 17 করতে চাই। 16 নাম্বার এবং 17 নাম্বার প্রশ্ন, এইটা যে উদ্দীপকটা দেওয়া আছে আমাদের ঢাকা বোর্ডের পরীক্ষায় আসা প্রশ্ন।
দেখেন এখানে প্রশ্নের মধ্যে লিখে দেওয়া আছে কি কি একটা দ্রব্য উৎপাদনে আমাদের কাঁচামালের ব্যয় হয়েছে। কাঁচামালের ব্যয় এর পরিমাণ কত? 12,000 টাকা। আমাদের শ্রমের ব্যয় বা মজুরির পরিমাণ হচ্ছে 8,000 টাকা। তাহলে 12 আর 8 কত হইল? পড়তে পড়তে একটা হিসাব করে রাখি, 12 আর 8 কত হইল? 20। আচ্ছা, আর কারখানা উপরিব্যয় এটা হবে মুখ্য ব্যয়ের 30%। তাহলে স্যার মুখ্য ব্যয়টা কত হইল জানো? ওই যে বললাম 12 আর 8 দুইটার যোগফল কত? 20,000। এটা হচ্ছে মুখ্য ব্যয়। এই 20,000 টাকার কত পার্সেন্ট? 30%। 20,000 টাকার 30% করলে কত আসবে? 6,000 টাকা। তাহলে 6,000 টাকা হচ্ছে কিসের পরিমাণ? 6,000 টাকা হচ্ছে কারখানা উপরিব্যয়ের পরিমাণ। তাহলে 20,000 আর 6 26,000। 26,000 টাকা হচ্ছে কি কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। আর প্রশ্নে বলছে যে প্রশাসনিক ব্যয়, প্রশাসনিক উপরিব্যয় এইটা হবে কারখানা ব্যয়। স্যার কারখানা ব্যয়টা যেন কত ছিল? কারখানা ব্যয় ছিল হচ্ছে 20,000 টাকার মুখ্য ব্যয় আর সাথে যোগ এই 6,000 টাকা। 6,000 টাকা হচ্ছে কি আমাদের? 6,000 টাকা হচ্ছে কারখানার উপরিব্যয়। কারখানার উপরিব্যয় 6, 20 আর 6 যোগফল কত হইল? 26,000। তাহলে এই 26,000 টাকা হচ্ছে কারখানা ব্যয়, যার 20% করলে আপনি কিসের পরিমাণ পাচ্ছেন? প্রশাসনিক উপরিব্যয়। 26,000 টাকা এর 20% করার চেষ্টা করেন। 26,000 টাকা এর 20% করি, কত হয়? 26,000 টাকার 20% করলে টাকার পরিমাণটা হবে হচ্ছে 5,200। তাহলে এই 5,200 যেটা আপনি বের করলেন এটা হচ্ছে কি প্রশাসনিক উপরিব্যয়। প্রশাসনিক উপরিব্যয়। আর এই প্রশাসনিক উপরিব্যয়ের টাকাও যদি এর সাথে আপনি যোগ করেন, 20 আর 6 26, 26-এর সাথে যদি এই 5,200 যোগ করেন তাহলে টাকার পরিমাণ কত হলো? 31,200। আর এই 31,200 হচ্ছে মোট ব্যয়ের পরিমাণ। যদি বের করতে বলে আমরা এইভাবে নির্ণয় করে নিতে পারবো। সো প্রশ্ন পড়তে পড়তে মোটামুটি মুখে মুখে একটা হিসাব হয়ে গেছে। দেখি তো প্রশ্নে বেসিক্যালি কি কি বের করতে বলছে? 16 এবং 17 কি বের করতে বলছে? কারখানা উপরিব্যয়ের পরিমাণ। স্যার কারখানা উপরিব্যয় অলরেডি বের করছি আমরা। কারখানা উপরিব্যয় কত যেন? মুখ্য ব্যয়ের 30%। দেখেন একটু আলাদা কালার দিয়ে আমি দাগাই দিচ্ছি আপনাদের। কারখানা উপরিব্যয় এর পরিমাণ হচ্ছে মুখ্য ব্যয় এর 30%, অর্থাৎ 20,000 টাকা এর 30% করলে কত টাকা যেন আসছে? 6,000। কোথায় আছে 6,000? ক নাম্বার অপশনে। তার পরবর্তী প্রশ্ন নাম্বার 17, প্রশাসনিক উপরিব্যয়ের পরিমাণ চাইছে। এই যে প্রশাসনিক উপরিব্যয়ের পরিমাণ আমরা বের করছি 5,200 টাকা। কিভাবে আসছে? প্রশাসনিক উপরিব্যয় হচ্ছে কারখানা ব্যয় এর কত? 20%, অর্থাৎ এই 26,000 টাকা এর 20% করে যেটা আমরা বের করছিলাম 5,200, এটা হবে হচ্ছে প্রশাসনিক উপরিব্যয়। আমাদের প্রশ্নে যদি মোট ব্যয় বের করতে বলতো উত্তর হতো কত টাকা? 31,200 টাকা। এইভাবে প্রশ্নগুলো যদি বুঝে বুঝে একটু সমাধান করতে পারেন, এটা পরীক্ষার হলেই যদি আপনি প্রথমবার প্র্যাকটিস করতে যান তাহলে সময় বেশি লেগে যাবে। এই প্রশ্নটা পরীক্ষার হলে প্রিপারেশান ছাড়া গেলে কমপক্ষে 3-4 মিনিট সময় লাগবে। আর যদি আপনি এরকম প্রশ্ন নিজে বাসায় প্র্যাকটিস করেন, অভ্যস্ত হন এই ধরনের প্রশ্নে, তাহলে পরীক্ষার হলে এই দুইটা প্রশ্ন সমাধান করতে আপনার 1 মিনিটের বেশি লাগা উচিত না। যদি আপনার প্র্যাকটিস থাকে, স্যার পরীক্ষার হলে কেউ 3 মিনিটে অ্যান্সার করবে আর কেউ 1 মিনিটে অ্যান্সার করবে, কে ভালো ফলাফল করা উচিত? যে দ্রুত অ্যান্সার করতে পারবে সে অন্যান্য প্রশ্নগুলোর জন্য সময় বের করতে পারবে। সো নিজের ভালো তো স্যার পাগলেও বুঝে, আপনারা কেউ তো আর পাগল না, আপনারা সবাই সুস্থ মাথার মানুষ। আশা করি এই প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করে রাখার চেষ্টা করবেন। শুধু পরীক্ষার আগের রাত্রে এমসিকিউ পড়ে আপনি এমসিকিউতে 30-এ 30 পাবেন না। আপনাকে প্রতিনিয়ত অল্প অল্প করে কিছু বোর্ড কোশ্চেন সমাধান করে রাখলেই হয়। এবং আমরা যে প্রশ্নগুলো আপনাদেরকে সাজেশন হিসেবে দিচ্ছি এগুলো সবই হচ্ছে একদম লেটেস্ট প্রশ্ন, এবং এই প্রশ্নগুলোই দেখা যায় যে পরীক্ষাতে রিপিট হওয়ার চান্স আছে। কোশ্চেন নাম্বার 18, কোশ্চেন নাম্বার 19, আসেন সমাধান করার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 18তে বলছে কোনটা বিক্রয় উপরি খরচ এর অন্তর্ভুক্ত? বিক্রয়ের উপরি খরচ। বিক্রয়ের উপরি খরচ বিক্রয় সংক্রান্ত খরচ যেগুলো, অর্থাৎ বিজ্ঞাপন খরচ বা বহি পরিবহন বা ডেলিভারি ভ্যানের খরচ, এগুলো সবই হবে বিক্রয় উপরি খরচ। তারপর হচ্ছে পণ্যের নকশা ব্যয়, পণ্যের নকশা ব্যয় অথবা পণ্যের ডিজাইন এর ব্যয়।
পণ্যের ডিজাইন এর ব্যয়, অথবা প্রশ্নে হচ্ছে পণ্যের ফর্মা ব্যয়। ফর্মা হচ্ছে আমরা ইংরেজি এটাকে ডাইস বলে থাকি, ডাইস একটা চাষ বা যেটাকে হচ্ছে প্লাস্টিক দিয়ে একটা ফরমেট, যে এই পণ্যটা ডিজাইনটা কীরকমের হবে, যে ফর্মার মধ্যে রেখে হচ্ছে পণ্যটা তৈরি করা হয়। যেমন ইট যখন তৈরি করে, ইটের জন্য কাঠ দিয়ে একটা চারকোনা ফরমেট তৈরি করে, যার মধ্যে মাটি দিলাম, সমান হলো, দেন তারপর আপনি আগুনে পোড়াইলেন। তাহলে এই যে কাঠ দিয়ে যেটা তৈরি সেটাই হচ্ছে কি ফর্মা বা ডাইস। এরকমের ফর্মা তৈরির ব্যয়, অথবা নির্দিষ্ট কোনো একটা ডিজাইনের ব্যয়, অথবা পণ্যের নকশা তৈরির ব্যয়, এই জিনিসটা কোন ধরনের ব্যয়, যে কোনোটা পরীক্ষাতে আসতে পারে। খেয়াল করেন, এই যে তিনটা জিনিসের কথা বললাম, নকশার ব্যয়, ডিজাইনের ব্যয়, ফর্মার ব্যয়, এগুলো সরাসরি পণ্য উৎপাদনের সাথে সম্পর্কিত। আপনি ইট বানাবেন, ফর্মা লাগবে, ডাইসটা আপনার লাগবে, কি শেপে বানাবেন, তার একটা কাঠ দিয়ে একটা শেপ আপনি তৈরি করবেন, এটা পণ্য উৎপাদনের সাথে সরাসরি সম্পর্কিত। সো এটাকে বলা হবে হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। প্রত্যক্ষ ব্যয় হবে হচ্ছে কোশ্চেনের সঠিক উত্তর। আসেন পরবর্তী প্রশ্নে যাওয়ার চেষ্টা করি। অলরেডি আমাদের কোশ্চেন নাম্বার 19 পর্যন্ত হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 20। তবে আমরা আজকে জাস্ট 20টা কোশ্চেনেই শেষ করব না, 20-এর পরে আরও কিছু প্রশ্ন আপনাদের পড়ার জন্য আমাদের এই পিডিএফে দেওয়া থাকবে। একটু মনোযোগ দিয়ে বাকি প্রশ্নগুলো আপনারা দেখে রাখবেন। আসেন কোশ্চেন নাম্বার 20টা একটু সমাধান করার চেষ্টা করি। এখানে বের করতে বলছে প্রতিটা টেবিলের বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য নির্ধারণ করতে বলা হয়েছে, এবং প্রশ্নে দেওয়া আছে হচ্ছে প্রতিটা টেবিলের বিক্রয় মূল্য, অর্থাৎ একটা টেবিলের বিক্রয় মূল্য আপনি বের করবেন। সেই ক্ষেত্রে প্রশ্নের শুরুতেই 10টা টেবিলের উৎপাদন ব্যয় দেওয়া আছে। ঝামেলাটা এখান থেকেই শুরু। প্রশ্নে দেওয়া আছে 10টা টেবিলের উৎপাদন ব্যয়, কিন্তু আপনাকে বের করতে বলছে প্রতিটা, অর্থাৎ একটা টেবিলের বিক্রয় মূল্য। তাহলে আপনি শুরুতেই নির্ণয় করে নেন যে একটা টেবিল এর উৎপাদন ব্যয় কত হয়। একটা টেবিল এর উৎপাদন ব্যয় 10টা বানাইতে খরচ কত আমার 12,000 টাকা। তাহলে আমি খুব সহজেই 12,000-কে 10 দ্বারা ভাগ করে নেই। 12,000-কে 10 দ্বারা ভাগ করলে আসবে কত 1,200, 1200 টাকা। তাহলে প্রত্যেকটা পণ্যের উৎপাদন ব্যয়ের পরিমাণ হচ্ছে 1200 টাকা। প্রশ্নে বলছে কোম্পানি বিক্রয় মূল্যের উপর 20% হারে মুনাফা অর্থাৎ লাভ করতে চায়। যেই মূল্যের উপর লাভের হার দেওয়া থাকে, আমরা যেই মূল্যের উপর লাভের হার দেওয়া থাকে, এখানে বিক্রয় মূল্যের উপর দেওয়া, যেই মূল্যের উপর লাভের হার দেওয়া থাকবে সেই মূল্যটাকে আমরা 100 হিসেবে ধরব। তাহলে বিক্রয় মূল্যের পরিমাণ হচ্ছে 100 টাকা, আর এর উপরে মুনাফা করতে বলা হয়েছে 20%, অর্থাৎ মুনাফার পরিমাণ হচ্ছে 20 টাকা। খেয়াল করে দেখেন, বিক্রয় মূল্য আর হচ্ছে মুনাফা ধরে নিলাম, এটা আমরা যেই মূল্যের উপর মুনাফা সেই মূল্যকে আমরা 100 ধরব। উৎপাদন ব্যয়ের উপর মুনাফা বললে উৎপাদন ব্যয়কে 100 ধরবেন, মোট ব্যয়ের উপর মুনাফা বললে মোট ব্যয়কে 100, ক্রয় মূল্যের উপর মুনাফা ক্রয় মূল্যকে 100, বিক্রয় মূল্যের উপর মুনাফা বিক্রয় মূল্য 100। যার উপর মুনাফার হার সেই মূল্যটাকে 100 ধরব, আর বিক্রয় মূল্য থেকে মুনাফা বিয়োগ করলেই আপনি কিসের পরিমাণ পাবেন, এখানে এই প্রশ্ন অনুযায়ী আপনি পাবেন উৎপাদন ব্যয়ের পরিমাণ কত হচ্ছে 80 টাকা। বিক্রয় মূল্য থেকে মুনাফা বাদ দিলে আসে উৎপাদন ব্যয়, আর উৎপাদন ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে আসে হচ্ছে বিক্রয় মূল্য। সো এই ফরম্যাটটা একটু মনে রাখার চেষ্টা করব, এই ঐকিক নিয়মটা, এটা যদি মনে রাখি এই প্যাটার্নের প্রশ্ন আমরা খুব সহজেই সমাধান করে ফেলতে পারবো। এখানে নিয়ম হচ্ছে যে জিনিসের মান দেওয়া আছে, এখানে মান দেওয়া আছে কিসের, উৎপাদন ব্যয়ের পরিমাণ দেওয়া আছে। উৎপাদন ব্যয়ের পরিমাণ কত টাকা 1200 টাকা। উৎপাদন ব্যয়ের পরিমাণ 1200, কিসের টাকা বসাইছেন উৎপাদন ব্যয়ের টাকা। তাহলে এখান থেকে আপনি উৎপাদন ব্যয়ের মানটা নেবেন। উৎপাদন ব্যয়ের মান কত এখানে 80, তাহলে এটাকে 80 দ্বারা ভাগ, আর গুণ করতে হবে যেটার মূল্য বের করতে বলা হয়েছে প্রশ্নে। কিসের মূল্য চাইছে, বিক্রয়ের মূল্য। সো বিক্রয় মূল্যের মান কত এখানে 100, সো এটাকে আপনি এবার 100 দ্বারা গুণ করবেন। এই ক্যালকুলেশনটা করলেই আপনার প্রশ্নের উত্তর চলে আসবে। এবং এই ফরম্যাটটা যদি আপনি বুঝে থাকেন, এখানে কোনো হার
মুখস্থ আপনাকে করতে হবে না। আমরা জানি বিক্রয় মূল্যের উপর মুনাফার হার মানে বিক্রয় হার, ক্রয় মূল্যের উপর মুনাফার হার মানে ক্রয় হার বিক্রয় হার, তারপরে সেটাকে রূপান্তর, অনেকভাবেই এই ধরনের অঙ্ক সমাধান করা যায়। বাট আমরা কোনো সূত্র, রূপান্তর, পার্সেন্টেজ কিচ্ছু মুখস্থ করতে চাই না। শুধু এটা জিনিস মনে রাখবো, যে মূল্যের উপর মুনাফার হার সেই মূল্য 100, বিক্রয় থেকে মুনাফা বাদ যাবে, আর ক্রয়ের সাথে বা উৎপাদনের সাথে মুনাফা হবে যোগ। এই ফরম্যাটেই আপনি এইটা তৈরি করে যেটার মান দেওয়া আছে সেইটাকে, যেটার মান দেওয়া আছে সেটার মান দ্বারা হচ্ছে ভাগ, যেটার টাকা দেওয়া আছে সেটার মান দ্বারা ভাগ, এবং যেটার মান বের করতে হবে সেটার মান দিয়ে গুণ। ক্যালকুলেশন করলে উত্তর চলে আসে কত? 1500। 1500। একটু সময় নিলাম এই কোশ্চেনটাতে, যাতে আপনি এই নিয়মটা যাতে খুব ভালো মতো ধরতে পারেন বা বুঝতে পারেন। যদি এই নিয়মটা বুঝে থাকেন, এই সেম নিয়মেই আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার 41 দেখেন। এটা কুমিল্লা বোর্ডের প্রশ্ন, এই বছরের প্রশ্ন। দেখেন 40 এককের উৎপাদন ব্যয় কত বলছে? 800। 40টার ব্যয় কত? 800। তাহলে 40টার ব্যয় যদি 800 হয়, তাহলে আমরা 800কে 40 দ্বারা ভাগ দেই। 800কে 40 দ্বারা ভাগ দিলে কত আসে? 20 টাকা। তার মানে আমাদের এক একটা পণ্যের উৎপাদন ব্যয়ের পরিমাণ কত? বেশি না, মাত্র কত? 20 টাকা উৎপাদন ব্যয়। তাহলে উৎপাদন ব্যয়ের পরিমাণ কত টাকা হচ্ছে? 20। উৎপাদন ব্যয়ের পরিমাণ হচ্ছে 20। কোম্পানি বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা করতে চায়। দ্যাট মিন্স আমাদের বিক্রয় মূল্য এর পরিমাণ হচ্ছে 20, আমাদের এখানে মুনাফা বা লাভের পরিমাণ, বিক্রয় মূল্য হচ্ছে 100। বিক্রয় মূল্য হচ্ছে 100, যেটার মান দেওয়া থাকবে সেটা 100। বিক্রয় মূল্য 100, মুনাফার পরিমাণ হচ্ছে 20। বিক্রয় মূল্য থেকে মুনাফা বাদ যায়, 100 থেকে 20 বাদ দিলে হচ্ছে 80, আর 80-র নাম হচ্ছে কি? উৎপাদন ব্যয়। প্রশ্নে বের করতে বলছে কিসের পরিমাণ? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যের মান 100, 100 দ্বারা আপনি কি করবেন? গুণ। আর প্রশ্নে কিসের মান দেওয়া আছে? উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের মান কত? 80। এই 80 দ্বারা কি হবে? ভাগ হবে। দেখেন এখানে মান বসাই। এক একটা পণ্যের উৎপাদন ব্যয় ছিল কত আমাদের? 20 ভাগ উৎপাদন ব্যয়। তো উৎপাদন ব্যয়ের মান কত? 80 ডিভাইডেড বাই 80 গুণ কিসের মান বের করতে হবে? বিক্রয় মূল্যের মান বের করবেন। তো বিক্রয় মূল্যের মান কত? 100 দ্বারা আপনি করবেন হচ্ছে গুণ। 100 দ্বারা গুণ করলে কোশ্চেনের উত্তর পেয়ে যাবেন। দেখেন 20 দ্বারা 80 রে কাটলে কত? 4, আর 4 দ্বারা 100 রে ভাগ করলে হচ্ছে 25। উত্তর হবে হচ্ছে 25 টাকা। দেখেন এবার বুঝছেন কিনা? এই দুইটা প্রশ্ন যদি বুঝে থাকেন, এই রকমের একটা এমসিকিউ পরীক্ষাতে আশা করি আসবে, হয়তো বা কোনো না কোনো বোর্ড পরীক্ষাতে বা কারো না কারো টেস্ট পরীক্ষাতে। সো এই নিয়মটা একটু মনে রাখবেন, তাহলে আপনার কোন মূল্যের উপর মুনাফার হার দেওয়া আছে, সেটার পরবর্তীতে এটাকে চেঞ্জ করা লাগবে কি লাগবে না, এই রকমের জটিল তত্ত্ব আপনাকে মুখস্থ রাখা লাগবে না। সহজভাবে এই অঙ্কগুলো সমাধান আমরা করে ফেলতে পারবো। ওকে, তাহলে আমরা আপনাদের পড়ার জন্য আরও কিছু এমসিকিউ রাখছি, সেগুলো একটু আপনারা নিজেরা, আমাদের এখানে উত্তরও দেওয়া আছে, উত্তর দেখে দেখে নিজেরা একটু সমাধান করবেন। কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে দেওয়া আছে। এখানে আমাদের মোট কোশ্চেন দেওয়া আছে হচ্ছে 30টা, যদিও টপ 20টা কোশ্চেন পড়ানোর কথা। গতদিন 20টা কোশ্চেনই আমি পড়াইছি, বাট 20টা কোশ্চেন পড়ার পরে আমার মনের মধ্যে কিছুটা অতৃপ্তি রয়ে গেছিল যে মাত্র 20টা পড়াইলাম, কমন পড়বে? আশা করি প্রথম 20টা থেকেই পড়বে। তারপরেও আপনাদের প্র্যাকটিস করার জন্য একদম 30টা প্রশ্ন আমরা অলরেডি এখানে দিয়ে রাখছি। সো ধরে রাখতে পারেন এই যে 30টা প্রশ্ন উৎপাদন ব্যয় টপিকের 30টা প্রশ্ন, এটা আপনি একটা এমসিকিউ পরীক্ষা হিসেবেও নিজেকে জাজ করতে পারেন, এবং এই প্রশ্নগুলো যদি আপনি সমাধান করে নিতে পারেন, আশা করা যায় পরীক্ষাতে আর আপনাকে চিন্তিত হওয়া লাগবে না। আসেন আমরা আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটা সৃজনশীল প্রশ্ন দেখাই দিতে চাই, যে রকমের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে বা উৎপাদন ব্যয় টপিক থেকে কি ধরনের প্রশ্ন এসে থাকে তার নমুনাটা আমরা একটু আপনাদেরকে দেখাতে যাচ্ছি। দেখেন এখানে বোর্ডে যে প্রশ্নটা দেওয়া আছে এটা ঢাকা বোর্ড 2022-এর প্রশ্ন। আমি যে সাজেশনগুলো আপনাদেরকে শুরুতে দেখাই আসছি, সেখানে ঢাকা বোর্ড 2024-এর কোশ্চেনগুলো দেওয়া ছিল, এবং ওই 24-এর কোশ্চেনের আদলের মতোই প্রশ্ন হচ্ছে এই ঢাকা বোর্ড বা অন্যান্য বোর্ডের 2022-এর প্রশ্ন। সো ওই প্রশ্নগুলো করার পরে আপনি চাইলে এখানে যে কয়টা প্রশ্ন, মোট 5টা সৃজনশীল প্রশ্ন আমরা স্লাইডে রাখছি, এই 5টা অঙ্ক আপনি যদি একটু সমাধান করে নিতে পারেন,
তাহলে আশা করি আপনার আপনার বোর্ড পরীক্ষা থেকে শুরু করে যে কোনো পরীক্ষাতে ইনশাল্লাহ এর মধ্য থেকেই প্রশ্ন আসবে। দেখেন ক নাম্বার প্রশ্নে এই যে ব্যবহৃত কাঁচামালের পরিমাণ বের করতে বলছে, ক নাম্বারের জন্য কাঁচামাল, খ নাম্বারে বের করতে বলছে বিকৃত পণ্যের ব্যয়, আর গ নাম্বারে চাইছে কোনটা স্যার, আয় বিবরণীর পরিমাণ। দেখেন আমরা যেই সাজেশন দিছিলাম সেম টাইপের প্রশ্নগুলো এইখানে দেওয়া আছে। এটা 1 নাম্বার প্রশ্ন। দেখি 2 নাম্বার প্রশ্নে কি কি বের করতে বলছে। 2 নাম্বার প্রশ্নে খেয়াল করে দেখেন, 2 নাম্বার প্রশ্নে আপনার কাছে জানতে চাইছে কতে কি বের করবেন, মুখ্য ব্যয়ের পরিমাণ। খ নাম্বারে চাইছে কি, কারখানা ব্যয় ও বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো। স্যার কারখানা ব্যয় বিকৃত পণ্যের ব্যয় মানে ঘুরে ফিরে ওই উৎপাদন ব্যয় বিবরণী আপনারে করাই লাগবে। গ নাম্বারে কিসের পরিমাণ দেওয়া আছে, আয় বিবরণী নির্ণয় করতে বলছে। দেখেন সাজেশনের সাথে একদম হুবহু মিলে যাচ্ছে। আসেন পরবর্তী কোশ্চেনটা দেখাই দিই আপনাদের। কোশ্চেন নাম্বার 3, সৃজনশীল প্রশ্ন নাম্বার 3। সৃজনশীল প্রশ্ন নাম্বার 3 এটা হচ্ছে সিলেট বোর্ডের একটা প্রশ্ন। দেখেন সিলেট বোর্ডের এই প্রশ্নটার মধ্যে কতে বের করতে বলছে আপনাকে উৎপাদিত পণ্যের একক, উৎপাদিত পণ্যের এককের পরিমাণ। খ নাম্বারে নির্ণয় করতে হবে আপনাকে বিকৃত পণ্যের ব্যয়, আর গ নাম্বার প্রশ্নে আপনি আয় বিবরণী তৈরি করবেন এবং এখানে বলা হয়েছে বিক্রয়ের উপর নিট লাভের শতকরা হার। তাহলে বিক্রয়ের পরিমাণ এইটা বসবে হচ্ছে নিচে, উপর, উপরে কোনটা, নিট লাভ। তাহলে উপরে বসাবেন হচ্ছে নিট লাভ আর গুণ দিবেন এটাকে হচ্ছে 100 দ্বারা। অনেকে এই জিনিসটা কিভাবে করব ঝামেলায় পড়ে যায়। স্যার এর ক্লু তো কোশ্চেনে দেওয়া আছে, উপর যেটা উপরে সেটা উপরে বসাবেন, আর যেটা নিচে যার উপর সে তো বসবে নিচে। বিক্রয়ের উপর নিট লাভের শতকরা হার, সো উপরে কোনটা, নিট লাভ, আর নিচে আসবে কোনটা, বিক্রয়। শতকরা হার মানে 100 দিয়ে গুণ করে ফেলবেন। তাহলে আয় বিবরণীটা প্রস্তুত করে দেন আপনি এই ক্যালকুলেশনটা সহজেই করে ফেলতে পারবেন। আসেন 3 নাম্বার প্রশ্ন গেল, কোশ্চেন নাম্বার 4-এ যাই। কোশ্চেন নাম্বার 4 নাম্বার প্রশ্ন এটা হচ্ছে সিলেট বোর্ডের প্রশ্ন। সাধারণত সিলেট বোর্ডের প্রশ্ন অপেক্ষাকৃত একটু জটিল টাইপের প্রশ্ন হয়ে থাকে এবং টেস্ট পরীক্ষার জন্য এই রকমের প্রশ্নগুলোকে স্যাররা একটু বেশি হয়তোবা পছন্দ করেন। দেখেন এই প্রশ্নে ক নাম্বারে অ্যাজ ইউজুয়াল মুখ্য ব্যয়ের পরিমাণ, খ নাম্বারে বের করতে বলছে বিকৃত পণ্যের ব্যয়, আর গ নাম্বারে বলা হয়েছে 2টা বিষয়, একটা হচ্ছে নিট মুনাফা বা নিট লাভের পরিমাণ বের করবেন এবং এখানে বিক্রয়ের উপর মোট মুনাফার শতকরা হার। সো এখানে আমাদের মোট মুনাফার পরিমাণ যেটা আমরা নির্ণয় করব আয় বিবরণীতে, সেটাকে আমরা হচ্ছে বিক্রয়ের পরিমাণ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলেই শতকরা হারে রূপান্তর হয়ে যাবে। আশা করি করতে পারবো আমরা। 4 নাম্বার প্রশ্ন, লাস্ট যে প্রশ্ন আপনাদেরকে সাজেশন হিসেবে দিতে চাই আমি, কোশ্চেন নাম্বার 5। এটা হলো যশোর বোর্ডে আসা প্রশ্ন 2022-এর। এখানেও দেখেন কতে মুখ্য ব্যয়ের পরিমাণ বের করবেন, খ নাম্বারে কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়ের পরিমাণ, আর গ নাম্বারে বের করতে বলছে মুনাফার পরিমাণ। স্যার শুধু যদি আমাকে মুনাফা বলে দেওয়া থাকে তখন আমরা কোন পর্যন্ত করব, শুধু মুনাফা বললে আমরা নিট মুনাফা বা নিট লাভ এই পর্যন্ত নির্ণয় করব। অর্থাৎ মুনাফা বের করতে হলে আপনাকে আয় বিবরণীটাই করতে হবে, আয় বিবরণী করা লাগবে আপনাকে। সো এই যে 5টা প্রশ্ন আপনাদেরকে দেখালাম এবং শুরুতে যে সাজেশন দিলাম, খেয়াল করেন প্রত্যেকটা বোর্ডের কোশ্চেনের সাথেই আমার সাজেশনের কিন্তু 100% আপনি মিল খুঁজে পাচ্ছেন। সো 2024-এর যে বোর্ড প্রশ্নগুলো ওইখানে লিখে দেওয়া আছে শুরুতে সাজেশনে, সেই প্রশ্নগুলোর পাশাপাশি অতিরিক্ত একটু প্রিপারেশনের জন্য এবং আপনার A+ নিশ্চিত করার জন্য উৎপাদন ব্যয়ের সৃজনশীল 10-এ 10 পাওয়ার জন্য এই 5টা প্রশ্নও চাইলে আপনারা অবশ্যই সমাধান করে রাখতে পারবেন। স্যার ভালোর তো আর শেষ নাই, চিনি আপনি যত বেশি দিবেন তত চা খেতে মিষ্টি হবে, কিন্তু চিনির পরিমাণ যদি আপনি 3 চামচের জায়গায় 5 চামচ দিয়ে ফেলেন, 6 চামচ চিনি দেন 1 কাপ চায়ের মধ্যে, তখন চাটা কি আর খেতে চা মনে হবে, শরবত হয়ে যাবে। তার মানে পরিশ্রম করলে ভালো ফলাফল করা যায়, এটা কথা সত্য। খেয়াল করে দেখেন একজন রিক্সা চালক সারাদিনে যে পরিমাণ পরিশ্রমটা করে স্যার, বিশেষ করে গরমের দিনে মাথার উপরে সূর্য, তারপর হচ্ছে রিক্সা চালাচ্ছে। বর্তমানে যেগুলো টেসলা চলে আসছে, টেসলা টাইপের না, যেগুলো পায়ে
চালাতে হয়, প্যাডেল চালিত যেটা, একজন প্যাডেল চালিত রিক্সাওয়ালা সারাদিনে যেই পরিশ্রম করে, বা ইটের ভাটায় যে শ্রমিকটা কাজ করে সারাদিন, ইট বানাচ্ছে, ইট পোড়াচ্ছে, অনেক পরিশ্রম করতেছে তারা। তো যে বেশি পরিশ্রম করে তার আউটপুট কি বেশি পাওয়া উচিত। তো একজন রিক্সা চালক সারাদিনে কত টাকা ইনকাম করে স্যার? সারাদিন আপনি ঘাম জড়ায়া রিক্সার জমা দিয়ে বাসায় ফিরেন কি আধা কেজি চাল, 1 পোয়া ডাল আর কোনো একটা সবজি নিয়ে। মাছ মাংস কেনার চিন্তাই আপনি করতে পারেন না। তার মানে পরিশ্রম করলেই যে আপনি ভালো করবেন তার কোনো গ্যারান্টি নাই। তাহলে পরিশ্রম কি স্যার করবো না? করবেন, বুঝে শুনে করবেন। খেয়াল করে দেখেন, পরিশ্রমটা এমন জায়গায় করতে হবে যেটা আপনার জন্য ফ্রুটফুল হবে। আপনি অঙ্ক করলেন, 100টা অঙ্ক করলেন, হাবিজাবি করলেন, লাভ তো হবে না। যেটা পরীক্ষায় অতীতে আসছে সেই ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসবে। সো আপনাকে বিভিন্ন জটিল জটিল অঙ্ক সমাধান না করে আমরা যে বোর্ড কোশ্চেনগুলো আপনাদেরকে দেখাইছি সেই প্রশ্নগুলোই বারবার করে প্র্যাকটিস করেন। নতুন নতুন কঠিন কঠিন জিনিস শিখে আপনার মাথাটাকে প্রেশার রাইজ না করে যেগুলো পরীক্ষায় আসার মতো সাজেশন হিসেবে যা দিছি আমরা সেগুলো আপনি প্র্যাকটিস করেন, সেগুলোর উপরে পরিশ্রম করেন। অর্থাৎ ঝোপ বুঝে আপনি হচ্ছে কোপটা দেন, যেখানে ঝোপ আছে কোপটা ওইখানেই দিবেন, যাতে এক কোপেই যেন কলা গাছটা দ্বিখণ্ডিত যেন হয়ে যায়। সো পরিশ্রম করব, বুঝে শুনে পরিশ্রম করব, রিক্সাওয়ালার মতো সারাদিন পরিশ্রম করতে চাই না। সো এফোর্ট দিব, ভালো মতো এফোর্ট দিব কোন প্রশ্নে, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো। সো এভাবে যদি একটু পরিশ্রম করতে পারেন তাহলে কষ্টও কম হবে, ফলাফলটাও সর্বোচ্চ হবে। আশা করি বুঝাইতে পারছি। মনে রাখবেন, বনের রাজা কে স্যার? বনের রাজা হচ্ছে সিংহ, সারাদিন ঘুমায় থাকে, আর গাধা সারাদিন পরিশ্রম করে। সে তো বনের রাজা না, বনের রাজা হলো সিংহ, সারাদিন ঘুমায় আছে। তার যখন খিদা লাগতেছে উঠতেছে, উঠে যেটা তার শিকার করার দরকার যায় শুধু থাবা একটাই দিচ্ছে। সিংহের থাবা খাওয়ার পরে বনের যত রকমের পশু পাখি মরে কিন্তু কাই। তার মানে কোপটা এমনভাবেই দিবেন, পরিশ্রমটা এমনভাবেই করবেন, প্রশ্ন সেগুলাই সমাধান করবেন যেগুলো আপনার পরীক্ষাতে আশা করি কমন আসবে। সো যা আমরা আপনাদেরকে পড়াইছি এগুলো আশা করি ভালো মতো প্র্যাকটিস করলে আপনি ভালো ফলাফল অবশ্যই করবেন। এবং এই রকমের অন্যান্য সাবজেক্টের ক্লাস করার জন্য অবশ্যই আগামীকালকে 7টা 10-এর সময় ক্লাস আছে, এবং ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত কন্টিনিউ আমাদের ক্লাসগুলো চলবে। আপনারা আই এডুকেশনের সাথেই থাকেন, ভালো মতো লেখাপড়া করেন, ঝোপ বুঝে কোপ মারার জন্য, অল্প পরিশ্রমে ভালো ফলাফলের জন্য আই এডুকেশনের বিকল্প নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।